আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ফিনান্স থেকে যে সকল টাইপ কোশ্চেন আসে সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আজকে আমরা একটি ক্লাস সলভ করব। তো আমরা যেখানে আছি আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্লাসে যুক্ত হয়ে যাব। ওকে, তোমরা যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। তোমরা জানো আমাদের মোটামুটি যতগুলো কোশ্চেন ছিল বা যতগুলো প্রবলেম ছিল আমাদের ক্লাসের, যে মোটামুটি যতগুলো তোমাদের দাবি ছিল, আসলে আমাদের ক্লাসের প্রবলেম না, তোমাদের দাবিগুলো আমরা সবসময় ফিল আপ করার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আজকেও ট্রাই করবো তোমাদের ক্লাস একটা বেস্ট একটা সাপোর্ট দেওয়ার জন্য, যেন তোমরা অনেকটুকু আমাদের এখান থেকে শিখে যেতে পারো। তো যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে মেধাবী শিক্ষার্থী। ইনশাল্লাহ তোমরা যদি ভালো মতো প্রস্তুতি নাও তো অবশ্যই তোমরা একটা বেস্ট একটা সার্ভিস পাবা আমাদের কাছ থেকে। আর আমাদের কিন্তু অলরেডি 4টা কোর্স চালু রয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে গুচ্ছম, তারপর হচ্ছে ন্যাশনাল এবং হচ্ছে নার্সিং। তো তোমরা যেখানে আছো অবশ্যই ক্লাসটা দেখছো, হয়তো বা ইন ফিউচারে দেখবা। তোমরা যারা যারা যুক্ত হতে চাও আমাদের সাথে যুক্ত হতে পারো। আমরা নামমাত্র ফিতে ভর্তি নিচ্ছি, বেশি টাকা আমরা নিচ্ছি না, কম টাকার মধ্যে আমরা ফি নিয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছি। আশা করছি তোমরা ইনশাল্লাহ যদি ভর্তি হয়ে যাও তোমাদের অনেকটা সাপোর্টিভ হবে। যদি তোমরা ভর্তি হও তাহলে অবশ্যই আমাদের জানাবা। তো আমরা আজকে ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি, ঠিক আছে? যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সম্ভব আমরা শেষ করার জন্য। আমরা আজকে একটা ক্লাসের মধ্যে দিয়ে ফিনান্সের অনেকগুলো চ্যাপ্টার, মোটামুটি ব্যাংকিংয়ের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আসছি, কেননা সময় আছে খুব কম। এখন এতগুলো কোশ্চেন তো ক্লাস নেওয়া সম্ভব নয়, কিন্তু যে ক্লাসগুলো নিব অবশ্যই সেগুলো তোমাদের জন্য অনেকটা কার্যকর হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। ওকে, আমি একটু ক্লাসটা শেয়ার দিচ্ছি। তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা ক্লাসে যুক্ত হয়ে ক্লাসটাকে শেয়ার দিবা। তোমাদের প্রথম কাজ কি ভাইয়া? ক্লাসটা আগে হচ্ছে শেয়ার দিবা। ওকে, সবাই একটু ক্লাসটাকে শেয়ার দিবা, যুক্ত হয়ে ক্লাসটাকে শেয়ার দিবা, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, আমি একটু আপলোড দিয়ে নেই। ওকে, ঠিক আছে। তাহলে যেখানে আছো আমরা দেখি একটু যুক্ত হয়েছে কিনা তোমরা। ঠিক আছে, হাবিবা যুক্ত হয়েছে, মিশকাত মার্জি যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা ক্লাসটা শুরু করে দিই। আমার মনে হয় আর সময় ওয়েস্ট না করে আমরা ক্লাসটা শুরু করে দেওয়াটাই বেশি ভালো হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলতেছে। দেখো আমাদের আজকে আমরা ফিনান্স ব্যাংকিং কোন অধ্যায় পড়বো? সেকেন্ড পেপার পড়বো। আর হচ্ছে দেখো এই ফিনান্স অ্যান্ড ব্যাংকিং হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বি ইউনিটে আসে। আর হচ্ছে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে সি ইউনিটে আসে। আর তোমরা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোশ্চেনটা হয় এই কোশ্চেনটা সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্ন হয়, ঠিক আছে? তাহলে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ফিনান্সটা লাগবে। তাহলে অবশ্যই তোমরা ইনশাল্লাহ ক্লাসটা করবা, পাশাপাশি এখান থেকে তোমরা ভালো একটা সাজেশন পাবা আশা করছি, ঠিক আছে? যেখানে আছো দ্রুত একটু যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু ক্লাসটা অলরেডি শুরু করে দিয়েছি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা প্রথম কোশ্চেনটা আমরা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেনটা আমাদের কি, চলো আমরা একটু দেখি। ওকে, দেখো আমাদের প্রথম কোশ্চেনে কি বলতেছে দেখো তো। বলছে দেখো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য কোনটি, বলো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য কোনটি? এই কোশ্চেনটার অ্যান্সার সবাই আমরা একটু সলভ করে ফেলি। সবাই দ্রুত একটু অ্যান্সার করো আমরা। ওকে, ঠিক আছে, আমরা প্রথম একটা কোশ্চেনে চলে আসছি। দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমরা একটু সবাই একটু সলভ করবো। প্রথম কোশ্চেনটার অ্যান্সারটা আমাদের কি, দেখি কারা কারা অ্যান্সার করতে পারো তোমরা, ঠিক আছে? কারা কারা কোশ্চেনটা অ্যান্সার করতে বলো। ওকে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য কি, বলো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য কি? সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। দেখি আমাদের শিক্ষার্থীরা যুক্ত হয়ে যায় ক্লাসে, আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ ক্লাসে শুরু করে দিব। ওকে, আচ্ছা মাহিম বলেছে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে মাহিম, কেমন আছো ভাই তুমি? ঠিক আছে। ওকে, ওকে মেশরাত জাবিন বলেছো বি হবে, ঠিক আছে। কি বলছো ভাই? বি। এখন দেখো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য কোনটি? মুনাফা অর্জন, মুনাফা স্থিতিশীলতা বজায় রাখা, সরকারি আয় বৃদ্ধি, নাকি বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ? তাহলে কোনটা হতে পারে? সবাই একটা অ্যান্সার করো সবাই। তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কি বলতো? সকল ব্যাংকের ব্যাংকার, তাই না? প্রত্যেকটা দেশের নির্দিষ্ট একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, যে ব্যাংক কি পুরো দেশের সকল তালিকাভুক্ত ব্যাংকের কি করে হিসাব নিকাশ পর্যালোচনা করে, এবং ব্যাংক যেন কোনো বড় ধরো কোনো ক্ষতি যেন না করে সেই জন্য কি ব্যাংক তার সর্বাধিক কার্যাবলী পরিচালনা করে, তাই তো? ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখবো আমাদের কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে কি, দেখো তো কেন্দ্রীয় ব্যাংক যেহেতু একটা দেশের মূল ব্যাংক হিসেবে কাজ করে, তাহলে এর অবশ্যই প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হবে না, ঠিক আছে? এই কখনো চিন্তা করবে না সরকারি আয় বৃদ্ধি পাবে, এইটা এর কি মেইন কাজ না। ওকে,
বৈদেশিক বাণিজ্য নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আছে অবশ্যই, কিন্তু সম্পূর্ণটা এইটা মেইন উদ্দেশ্য না। তার আলটিমেটলি মেইন উদ্দেশ্য বলতো মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা। একটা দেশের আলটিমেটলি মুদ্রা বাজার, একটা দেশের মুদ্রাটা কিভাবে নিয়ন্ত্রণ করবে বা একটা দেশের মুদ্রাটা কিভাবে চলবে, এই সকল বিষয়গুলোকে কি করবে, সে নিজে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার কি বলতো? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য কি? মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা। ওকে, মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে আমাদের কি মেইন অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে? পরবর্তী কোশ্চেনে আমাদের বলছে, দেখো নোট ইস্যুর একচেটিয়া অধিকার কার? নোট ইস্যু করা। ঠিক আছে, নোটটা ইস্যু করবে। ঠিক আছে, নোটটা বাজারে ছাড়বে, তাহলে এটা একচেটিয়া ব্যবসা কারা করে বলতো? নোটটা কারা ইস্যু করতে পারে? বাজারে একটা নোট ছাড়লে সেটা কখনো বাণিজ্য ব্যাংক ছাড়তে পারবে না। ওকে, বাণিজ্য ব্যাংকের পক্ষে নোট ছাড়া সম্ভব নয়। ওকে, সরকারের পক্ষে নোট ছাড়া সম্ভব নয়, উন্নয়ন ব্যাংকের পক্ষে তো আরো সম্ভব নয়। তাহলে আলটিমেটলি কে বলতো? কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আলটিমেটলি নোটগুলো ইস্যু করে কে? নোটগুলো ইস্যু করে কে বলতো? নোটগুলো ইস্যু করে কে? কেন্দ্রীয় ব্যাংক। ওকে, সবাই একটু অ্যান্সার করবো, যেহেতু আমাদের আজকে যেহেতু ক্লাসে শিক্ষার্থী কম, আমরা একটু সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো, যেন আমার কাছে কি মনে হয় যে না তোমরা সবাই ক্লাসে উপস্থিত আছো। ঠিক আছে, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো। ওকে, কাইফ ভাই কেমন আছেন? আছি রে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? ওকে, সবাই একটু অ্যান্সার বেশি বেশি করবা। ঠিক আছে, কারণ আজকে শিক্ষার্থী ক্লাস খুব কম, এটা জানি। কারণ ফিনান্স ক্লাস 1, দ্বিতীয়ত হইতেছে যে ধরো রাজশাহীতে পরীক্ষা দিয়ে আসছে, অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আমি এখনো দেখিনি, আমি একটু ব্যস্ত ছিলাম। তোমরা একটু আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একটু শেয়ার করিও তো, গ্রুপ একটু দিয়ে রেখো যারা পরীক্ষা দিয়ে আসছো। দেখো, কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংক যে হিসাব রাখে তাকে কি বলে বলতো? কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংক একটা হিসাব রাখে। কিরকম? যেমন ধরো কেন্দ্রীয় ব্যাংক কি করে, তার তালিকাভুক্ত প্রত্যেকটা ব্যাংকের কি একটা হিসাব রাখে, যে হ্যাঁ তোমরা কত টাকা ঋণ দিয়েছো, কত টাকা তোমরা ঋণ দিছিলা, তারপর কত টাকা তোমাদের কাছে আছে, কত টাকা তোমাদের কাছে থাকতে হবে, বা কত টাকা থাকতে পারলে তুমি ব্যবসাটা বা ব্যাংকিং ব্যবসা পরিচালনা ভালো মতো করতে পারবা। তো এই সকল হিসাবগুলো কি কেন্দ্রীয় ব্যাংককে কি করতে হয়? বাণিজ্য ব্যাংকে কি দিতে হয়। এই জন্য বলতে দেখো, কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্য ব্যাংক যে হিসাবগুলো রাখে সেটা কি বলতো? রিজার্ভ হিসাব। কি ভাই? রিজার্ভ হিসাব। একে বলা হয় কি? রিজার্ভ হিসাব। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে সবাই একটু অ্যান্সার করে ফেলো। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দেরি করা যাবে না, আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতেছো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি হতে পারে। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি হতে পারে, আমরা একটু দেখবো। দেখো, ওকে, তাহলে আমরা 2টা কোশ্চেন সলভ করে ফেলছি। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। ওকে, দেখো বলছে কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন ভূমিকায় কাজ করে বলতো? কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন ভূমিকায় কাজ করে? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি জাস্ট একটা মিনিট। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কি অ্যান্সার হতে পারে দেখি তো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা প্লিজ। ওকে, ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন যাবো। ওকে, এমডি তামিম। ওকে, তামিম কমেন্ট করেছো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তামিম। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হবে? আমরা একটু এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি বলো? দেখো তো, কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন ভূমিকা কাজ করে বলো তো? কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন ভূমিকা কাজ করে? কেন্দ্রীয় ব্যাংক সরকারের ঋণ গ্রহীতা, ব্যাংকার, এজেন্ট, উপদেষ্টা, বিনিয়োগকারী নাকি শেয়ার হোল্ডার? কোনটা হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, সবাই আমি একটু দেখবো সবার অ্যান্সারটা একটু দেখবো। ফাইন, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আলটিমেটলি দেখো, কেন্দ্রীয় ব্যাংকের সরকার কোন ভূমিকা পালন করে বলতো? ব্যাংকার, এজেন্ট অথবা কি উপদেষ্টা, এরকম হিসেবে কি বলতো পালন করে থাকে। তাহলে সবাই অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, মেশকাত। ওকে ফাইন, সবাই অ্যান্সার করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, চলো দেখো পরবর্তী কোশ্চেন বলছে হচ্ছে আমাদের, দেখো বলছে দেখো ব্যাংক রেট নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে কি বলতো? ব্যাংক রেট। ওকে, ব্যাংক রেটটা কিরকম? যেমন ধরো, একটা ব্যাংক ধরো, নর্মালি লিখি ধরো এবি ব্যাংক, ধরো এবি ব্যাংক। ওকে, একটা হচ্ছে এবি ব্যাংক। ওকে, দেখো এবি ব্যাংক, আর ধরো কেন্দ্রীয় ব্যাংক, ধরো সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক ধরো বিবি, মানে বাংলাদেশ ব্যাংক। ওকে, বাংলাদেশ ব্যাংক। ওকে ফাইন, এখন দেখো, এখন বাংলাদেশ ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংক যেহেতু কি করে, যেহেতু দেশের প্রত্যেকটা ব্যাংকের ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে, তো দেখো ধরো এবি ব্যাংক কি করলো, সে ঋণ দিল কত? 15% করে। ওকে, 50% সুদের ঋণ দিয়ে দিল। এখন 15% করে ঋণ দেওয়ার ফলে দেখো কি করলো, 50% ঋণ তো কিন্তু বেশি না, বছরে 50% ঋণ কিন্তু খুব কম। এই ক্ষেত্রে কি করলো, মনে করো প্রায় ওর ব্যাংকে, মনে করো ওর ব্যাংকে যদি 100 টাকা থাকে, 100 টাকার মধ্যে 90 টাকায় কি প্রায় ওরা কি করছে, ঋণ দিয়ে ফেলছে। এইটা কিন্তু ব্যবসার জন্য ভালো না। ধরো ওইখান থেকে ধরো যদি সাপোজ 50 টাকা যদি ধরো গরমিল হয়ে যায় বা কারচুপি হয়,
তাহলে কিন্তু এই ব্যাংকটার উপরে কিন্তু একটা ধস নামার সম্ভাবনা আছে। এই জন্য ব্যাংক কি করে, বাংলাদেশ ব্যাংক একটা রেট দিয়ে দেয় যে না, তুমি কি করবা, তুমি ঋণ দিবে হচ্ছে 21% আকারে। 21% আকারে যখন দিবে তখন 100 টাকার মধ্যে সে সর্বোচ্চ ধরো 40 টাকা ঋণ দিতে পারবে, বাকি 60 টাকা কি তার কাছে ক্যাশ থাকবে। তো এই জন্য বলা হয় কি, দেখো তো ব্যাংক রেট নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কি নিয়ন্ত্রণ করে বলতো, বৈদেশিক বাণিজ্য, সরকারি ব্যয়, কর ব্যবস্থা, ঋণ সম্প্রসারণ। ঋণ সম্প্রসারণ, ওকে, ঋণ সম্প্রসারণ। আবার ধরো যখন দেখে যে না, বাজারের অর্থের পরিমাণ কম বা মানুষের ঋণ নিতে আগ্রহ কমে যাচ্ছে, তখন আবার ব্যাংক করে কি 21% থেকে কমিয়ে 18% নিয়ে আসে। এর ফলে কি হয়, 40% জায়গায় 50% কি ঋণ মানুষ নিতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন সিস্টেম। ওকে, সবাই একটু অ্যান্সার করতেছো। চামেলি চলে আসছো, এনজে জান্নাত চলে আসছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরবর্তী কোশ্চেন কি দেখো, ওপেন মার্কেট অপারেশন। ওকে, ওপেন মার্কেট অপারেশন বলতে কি বোঝানো হয় বলো তো? ওপেন মার্কেট অপারেশন বলতে কি বোঝানো হয়? ওপেন মার্কেট অপারেশন বলতে কি বলো তো? বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়, সরকারি সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, পণ্য আমদানি, নাকি শেয়ার লেনদেন? বলো তো কোনটা হতে পারে ভাইয়া? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সবাই কি হতে পারে বলো? আমরা একটু সবাই দেখবো কি কি অ্যান্সার হতে পারে, দ্রুত, দেরি করা যাবে না। ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, দেখি কারটা সঠিক হয়। ওকে ফাইন, সবাই একটু আমরা দ্রুত answer, সবাই সবাই ঠিক আছে। ওকে, আমরা দেখতেছি কারা কারা অ্যান্সার করতেছো। ফাইন, তাহলে দেখো, ওপেন মার্কেট অপারেশন বলতে কি বোঝানো হয় বলো তো? বৈদেশিক মুদ্রা ক্রয় ক্রয় বিক্রয়, সরকারি সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, নাকি হচ্ছে পণ্য আমদানি, নাকি শেয়ার? বলো কোনটা অ্যান্সার সঠিক হতে পারে? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ওকে, আচ্ছা আমি দেখতেছি অলরেডি 6 নম্বর অ্যান্সার করে ফেলছো। অ্যাকচুয়ালি দেখো, ওপেন মার্কেট অপারেশন, ঠিক আছে, ওপেন মার্কেট অপারেশন মাধ্যমে কি বলতো, সরকারি যে সিকিউরিটিজ গুলো আছে, সরকারি সিকিউরিটি গুলো কি বলতো ক্রয় বিক্রয় করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ট্রেজারি বিল। ওকে, ট্রেজারি বিল, ট্রেজারি বিলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিল। ওকে, ট্রেজারি বিল হচ্ছে তার মধ্যে একটা, যেটা কি করা হয় বলতো, সরকারি সিকিউরিটিজ গুলো কি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তাহলে আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আজকে ক্লাসের উপস্থিতি অনেক কম, অনেক কম, মানে অনেক কম। ওরা কি ক্লাস আছে করবে না? থাক, পোলাপেন ক্লাস কেমনি পরীক্ষা দিয়ে আসছে, কাউকে আর বিরক্ত করা যাবে না। এখন জোর করলে পরে দেখা যায় হয়তো আসবে, কিন্তু মন খারাপ থাকবে, অনেকে পরীক্ষা দিয়ে আসছো। আচ্ছা, তোমরা যারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইএনটি পরীক্ষা দিয়ে আসছো, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইএনটি পরীক্ষা দিয়ে আসছো, তাদের এক্সাম কেমন হয়েছে বলো তো ভাইয়া? ওকে, এক্সাম একটু আলোচনা করি না, চলো দেখো এক্সাম কেমন হয়েছে বলো তো। সবাই একটু ভাইকে জানাও তো, দেখি কার কারা পরীক্ষা দিয়ে আসছো। ঠিক আছে, ভাইকে জানাও তো, সবাই একটু দ্রুত জানাও তো দেখি। নট অ্যাপ্রুভ, এগেইন আরেকবার, অ্যাপ্রুভ হয়নি। শোনো, ওইটা নিচেরটা দিয়ে ট্রাই করো। ওকে ঠিক আছে, তাহলে কি হবে সবাই একটু দেখো তো কি হতে পারে। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব, দেখি কার কাটা সঠিক হয়, দেখি। ওকে ওকে, ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত দেখো তো, বলো পরীক্ষা দিয়ে আসছো কেমন হয়েছে বলো। ওকে, আমি ট্রাই করতেছি, হ্যাঁ আমি ট্রাই করতেছি আমি। ওকে ঠিক আছে, তাহলে কি অ্যান্সার হতে পারে দেখো তো। আহ, বলো পরীক্ষা কার কেমন হয়েছে, সবাই একটু ভাইকে জানাও তো ভাইয়া, পরীক্ষাটা কে কেমন দিয়ে আসছে বলো। ওকে ফাইন। ওকে ভাইয়া, বেশিরভাগ মানুষের ফাইন্যান্স নাই, আমার এসএসসিতে ফাইন্যান্স ছিল। ও আচ্ছা, বেশিরভাগই ফাইন্যান্স নাই। এখন বলো পরীক্ষা কেমন হয়েছে তোমাদের, পরীক্ষা কেমন দিয়ে আসলা, ভাইকে একটু জানাও, শেয়ার করো, দেখি কার কার পরীক্ষা ভালো হয়েছে বলো। ওকে ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই কোশ্চেনটা সলভ করবো। দেখো তো এই কোশ্চেনটা কি অ্যান্সার হতে পারে। চলো, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমাকে একটু সব একটু জানাও ভাইয়া প্লিজ, এই কোশ্চেনটা একটু দ্রুত অ্যান্সারটা জানাও, যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমাদের। ওকে, সবাই একটু দ্রুত জানাবা সবাই। ওকে ঠিক আছে, তাহলে আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়। ঠিক আছে, আমি একটু দেখবো। ঠিক আছে, ওকে, তোমরা অনেকেই অ্যান্সার করতে পেরেছো তাই তো, ফাইন। ওকে, তাহলে আমি হচ্ছে পরবর্তী কোশ্চেন। ওকে, যারা এক্সাম দিছে তারা আজ ক্লাসে নাই। ও আচ্ছা, হ্যাঁ যারা এক্সাম দিছে ক্লাসে নাই। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেন সলভ। দেখো, কেন্দ্রীয় ব্যাংকের শেষ আশ্রয়স্থল, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, ভূমিকা হলো কি বলগত, জনগণকে ঋণ দেওয়া, সংকটময়কালে বাণিজ্য ব্যাংকে ঋণ দেওয়া, শিল্পী ঋণ দেওয়া, কৃষিতে ঋণ দেওয়া। আচ্ছা, তাহলে এইটা নিয়ে একটা গল্প শুনো। একবার হচ্ছে বাংলাদেশের একটা ব্যাংক, আমি নাম বললাম না, ওই ব্যাংক কি করছে যে কিছুদিন আগে ওই ব্যাংক কি করছে, ওই ব্যাংক ধরো কোনো একটা কোম্পানিকে অলমোস্ট 3000 crore, ওকে 3000 crore কি করছে সে অলরেডি সেই ব্যাংকে দিয়ে দিছে, মানে সেই কোম্পানিকে দিয়ে দিয়ে দিছে যে হ্যাঁ ফাইন, তোমরা এই টাকা নিয়ে কি সুখে থাকো। আর ওই কোম্পানি কি করছে, ওই টাকাগুলো নিয়ে সে নিজে পালায় গেছে।
এর ফলে কি হয়েছে, ওই ব্যাংকটার একটা কি আর্থিক ধস নামছে, মানে ওই ব্যাংকে আর কোনো টাকা নেই। ঠিক আছে, তো এইরকম সময় ব্যাংক কি করে, ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে কি করে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। কিরকম, যে টাকা তো পড়েই গেছে, এখন কি করব, এখন আমাকে সাহায্য করতে হবে, ফাইন আমি তোমাকে এইভাবে সাহায্য করে দিলাম, বুঝতে পারছো। তো এই জিনিসটা হচ্ছে অ্যান্সারটা হয়। তাহলে আলটিমেটলি কি সংকটকালে কি করে বলতো, বাণিজ্য ব্যাংকে কি ঋণ দিয়ে থাকে, সংকটময় কালে বাণিজ্য ব্যাংক কি করে থাকে, ঋণ দিয়ে থাকে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝতে পারছো। তাহলে আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো। তাহলে এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো কাজ করে। ফাইন, আমি একটু ফার্স্ট আগে আজকে অনেকগুলো কোশ্চেন, অলমোস্ট 80টা কোশ্চেন আজকে। ঠিক আছে, দেখো কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে। কেন্দ্রীয় ব্যাংক কি করে বলতো, বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে, কারণ কি বলতো, মুনাফার জন্য, বৈদেশিক লেনদেন নিয়ন্ত্রণ করার জন্য, নাকি কর আদায়ের জন্য, শিল্প উন্নয়নের জন্য। তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখার কারণ কি, তার মুনাফার জন্য কোনো প্রয়োজন নেই, সে এটা কোনো কাজ করে না। কর আদায় করবে, দেশের কর আদায় করার জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় না। শিল্প উন্নয়ন, দেশের উন্নয়ন করার জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় না। তাহলে আলটিমেটলি কি বলতো, বৈদেশিক লেনদেন নিয়ন্ত্রণ। ধরো অন্য দেশে, ধরো মনে করো আমার ধরো কিছু পণ্য ক্রয় করতে হবে, বুঝতে পারছো, ধরো অন্য দেশ থেকে আমাকে ধরো প্রায় ধরো 1 কোটি টাকার পণ্য ক্রয় করতে হবে। এখন আমার দেশে যেটা টাকা, ওইটা তো অন্য দেশের টাকা নাও হইতে পারে। ঠিক আছে, তাই ইন্টারন্যাশনাল মানি মার্কেটে সাধারণত ডলারটা বেশি কাউন্ট করা হয়। এই জন্য কি করা হয়, ওকে, এক্সিম ব্যাংক নাকি, না ভাই এক্সিম ব্যাংক না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু একটা মানি পলিসির সবচেয়ে বড় একটা ইস্যু, যে আসলে আলটিমেটলি দেখো একটা দেশের নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ, নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় রাখতে, কারণ যে কোনো সময় আমাদের প্রয়োজন পড়তে পারে। ধরো অন্য দেশ থেকে আমরা একটা প্লেন কিনবো, বা ধরো যুদ্ধ বিমান কিনবো, কিনতে গিয়ে আমরা তো তাদের টাকা দিলে তারা নিতে পারবে না, তারা কিভাবে নিবে, তারা নিবে হচ্ছে ডলারে। তাহলে কি ডলারে কনভার্ট করে কি তাহলে দিতে হবে। তাহলে অবশ্যই বৈদেশিক মুদ্রা কি কেন রাখা হয়, বৈদেশিক লেনদেনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। ফাইন, তারপর দেখো কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধায়ক ভূমিকা নিশ্চিত করে কে, বলো তো কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধায়ক ভূমিকা কে নিশ্চিত করে, বলো। সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করে, বলো তত্ত্বাবধায়ক মানে কি, দেখাশোনা করে। ওকে, কেন্দ্রীয় ব্যাংকের দেখাশোনা করে, দেখাশোনার মাধ্যমে কি করা হয় বলতো, কি ভূমিকা নিশ্চিত করা হয়, ঋণকে বৃদ্ধি করা হয়, ব্যাংকিং ব্যবস্থা স্থিতিশীল রাখা হয়, সরকারি আইন নিশ্চিত করা হয়, নাকি শেয়ার বাজার উন্নয়ন করা হয়। আলটিমেটলি কি দেখো তো, তত্ত্বাবধান করার মাধ্যমে কি করা হয় বলতো, ব্যাংকিং ব্যবস্থাকে স্থিতিশীল রাখা। ওই যেটা বললাম, যে কোনো একটা ব্যাংক ধরো সুযোগ পাইছে, যে হ্যাঁ ধরো কোম্পানি তাকে শেয়ার করলো, যে দেখেন আমাকে আপনি 1,000 কোটি টাকা যদি লোন দেন, আমি আপনাকে প্রত্যেকটা পার্সন যদি আপনাকে যদি 15% করে ইন্টারেস্ট দেয়, আমি আপনাকে 30% করে ইন্টারেস্ট দিব। তো ব্যাংক তো খুশি, যে 100 টাকা আমি যদি দেই, আমি পাবো হচ্ছে 130 টাকা, অন্যদের থেকে পাই হচ্ছে 115 টাকা। তাহলে 100 টাকা দিয়ে যদি 130 টাকা পাই, এইটা আমার লাভ। আমি কি করলাম, আমার যা আছে সব টাকা আমি এইখানে দিয়ে দিলাম, আর একটা সময় গায়েব হয়ে গেল, শেষ, আমার টাকা সব শেষ। তো এই জন্য কি করা হয়, এই জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলো তত্ত্বাবধান করে, যে হ্যাঁ ভাই দেখি তুমি কিভাবে পরিচালনা করো, ওইটা দেখি কি করে ব্যাংক ধারণা পায়, যে হ্যাঁ ঠিক আছে, এরা তো সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে, ওই তত্ত্বাবধানের মাধ্যমে কি করে ব্যাংকিং ব্যবস্থাকে নিশ্চিত করে, যে না ভাই তোমার এত লাভ দরকার নাই, তুমি একটু একটু করে লাভ করো, বুঝতে পারছো। ওকে, তাহলে হচ্ছে চলো পরবর্তী কোশ্চেন যদি আমরা একটু দেখি কি আছে। দেখো কোন আমানতের উপর ব্যাংক সার্বিক ঋণ সৃষ্টি করতে পারে, বলতো কোন আমানত সার্বিক ঋণ সৃষ্টি করতে পারে। দেখো কোন একটা আমানত রয়েছে যেটার মাধ্যমে কি ব্যাংক সবসময় ঋণ সৃষ্টি করে, কি বলতো, স্থায়ী আমানত, সঞ্চয় আমানত, চলতি আমানত, নাকি কি বলতো, কোনটা বলো। সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, ওকে, কোন আমানতের উপর সর্বাধিক ঋণ সৃষ্টি করতে পারে বলতো, কোন আমানতের উপর ব্যাংক সর্বাধিক ঋণ সৃষ্টি। ভাইয়া মার্কেটিং ক্লাসটা নিয়েন, হ্যাঁ চামেলি মার্কেটিং ক্লাস হবে। ওকে, রায়ান আমাদের ক্লাসে চলে আসছো। রায়ান তুমি আজকে ফিনান্স ক্লাস করবা, ঠিক আছে করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, ওকে রায়ান, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো কি বলছে, কোন আমানতের মাধ্যমে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর, দেখি কে কে অ্যান্সার করতে পারো, দেখি তো 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমরা একটু দেখবো। 10 নম্বর কোশ্চেন কি বলতো, কোন আমানতের উপর কি ব্যাংক কি সবচেয়ে বেশি ঋণ সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে বলতো চলতি আমানত। কোন আমানত, চলতি আমানত। ওকে, চলতি আমানত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলতি আমানত হচ্ছে কি অ্যান্সার, আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে। দেখো দেখো চলতি হিসাব সাধারণত খোলা হয় কেন বলতো, চলতি হিসাব কারা খোলে, চলতি হিসাব জিনিসটা কি, দেখো তো হিসাব কয়টা, 3টা না। চলো তো আমরা একটু দেখে আসি আরেকবার। দেখো আমরা এটা একটু আরেকবার একটু পড়ি, দেখো এইখান থেকে পড়ি। দেখো চলতি আমানত জিনিসটা কি বলতো, ওকে, দৈনিক লেনদেন করা যায়। ওকে, কি করা যায় বলতো ভাইয়া, দৈনিক লেনদেন করা যায়। ওকে, দৈনিক লেনদেন, দৈনিক লেনদেন করা যায়। ওকে, দৈনিক লেনদেন করা যায়। ওকে ফাইন। সঞ্চয় আমানত কি, সঞ্চয় আমানত হচ্ছে কি বলতো, সঞ্চয় বৃদ্ধি করা হয়। কি কি করা হয়, সঞ্চয় বৃদ্ধি করা হয়। কিরকম সঞ্চয় বৃদ্ধি করা হয়, ধরো সাপোজ আমি ধরো প্রত্যেক মাসে ধরো 10 টাকা ইনকাম করি, আমি প্রত্যেক মাসে 10 টাকা ইনকাম করি, আর হচ্ছে 8 টাকা খরচ করি, তাহলে আমার কাছে এক্সট্রা থাকে ধরো 2 টাকা। এখন দেখো ওই 2 টাকাকে আমি ঘরে রাখলে ধরো আবার কোনো না কোনো কারণে খরচ হয়ে যাইতে পারে। এই জন্য ব্যাংক কি করে, যে ভাই তুমি এই টাকা জমা রেখো না, সরি খরচ করো না,
তুমি এই টাকা সঞ্চয় করো, তুমি এই টাকা ব্যাংকে রেখে দাও, তোমাকে আমি একটা সময় পরে কি একটা ভালো একটা অ্যামাউন্ট দিব, লাভ দিব, এতে করে কি তুমি ভালো মতো চলতে পারবা। আর স্থায়ী আমানতটা কি, ধরো আমার একটা জমি ছিল 10 টাকা, আমি বিক্রি করে টাকাটা ফালা রাখছি, এখন ধরো মনে করো আশেপাশে মানুষ বলবে এই তুই এটা করে শেষ করে দে। কিন্তু স্থায়ী আমানতটা কি বলে, না ভাই তুমি এই টাকাটা ব্যাংকে রাখা আগে 5 বছরের জন্য, 5 বছরের জন্য রাখলে আমি তোমাকে দিব কত টাকা, 20 টাকা। তার মানে কি তুমি টাকাটাকে দ্বিগুণ করে ফেলতে পারলা, দ্বিগুণ ত্রিপল এরকম হয় মাঝে মাঝে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কাজগুলো সাধারণত করে রিহাব চৌধুরী, সি নাম্বার আনসার হবে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে হচ্ছে আলটিমেটলি ব্যাংকগুলো কাজগুলো করে। তাহলে স্থায়ী আমানত কি, একটা বড় একটা টাইম পিরিয়ডটা কি ফলো করে, একটা নির্দিষ্ট একটা বড় একটা টাইম। আর সঞ্চয় আমানত কি, সঞ্চয় আমানত হচ্ছে দেখো সঞ্চয় প্রবৃদ্ধি বৃদ্ধি করে, সেটা স্টুডেন্টও করতে পারে, ধরো যারা চাকরি করে তারাও করতে পারে, ধরো ধরো স্বল্প আয়ের মানুষ কিছু টাকা সঞ্চয় করবে তারা করতে পারবে। আর চলতি আমানতটা কারা করে, চলতি আমানত হচ্ছে দেখো দৈনিক লেনদেন করা যায়। ধরো মনে করো আমি একটা চলতি হিসাব খুললাম, আমার এখন 10 লাখ টাকা আছে, 5 লাখ টাকা এখনই লাগবে, আমি তুলে আনতে পারলাম, আবার 5 লাখ টাকা আসছে আমি রেখে আসলাম, এটা। তাহলে অবশ্যই এইটা সবচেয়ে বেশি কাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর, সবচেয়ে বেশি এটা কার্যকর হচ্ছে দেখো ব্যবসায়ীদের জন্য। ঠিক আছে, চলতি আমানতটা বা চলতি হিসাবটা কাদের জন্য, চলতি হিসাবটা হচ্ছে ব্যাংকের জন্য, সরি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা কি কি করতে পারবে, ধরো মনে করো ওরা টাকাটা রাখতে পারবে, ওরা যে কোনো সময় টাকা রাখবে বা যে কোনো সময় কি টাকাটা তুলে নিয়ে যাবে। তাহলে ব্যবসায়ীদের জন্য হচ্ছে চলতি হিসাবটা দরকার। ওকে, কোন হিসাবে সাধারণত ব্যবসায়িকরা লেনদেন ব্যবহৃত হয়, তাহলে ব্যবসায়িকরা লেনদেন ব্যবহৃত হয় কোন হিসাব বলতো, চলতি হিসাব, আমরা মাত্র পড়ে আসছি। তাহলে কোন হিসাবে সাধারণত ব্যবসায়িকরা লেনদেন ব্যবহৃত হয়, চলতি হিসাব। সবাই একটু অ্যান্সার করা সবাই, তাহলে আমরা একটু দেখবো। তাহলে এটা হচ্ছে আমাদের চলতি হিসাব হচ্ছে রাইট অ্যান্সার। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, আমরা দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থীরা ক্লাস করতেছো। ঠিক আছে, ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো, বিজনেসম্যান। হ্যাঁ, ওকে, তোমাদের এইখানে যারা যারা ক্লাস করতেছো তাদের কারো বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে বলো তো, কারা কারা বিজনেসম্যান হইতে চাও বলো তো ভাইয়া, BUSINESSMAN। ওকে, বিজনেসম্যান কার কার হওয়ার ইচ্ছা আছে বলো তো, তোমরা যারা যারা ক্লাস দেখতেছো কার কার বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে বা ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আছে, কে এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছা আছে বলো তো, দেখি কার কার বলো তো, আমি একটু সবার একটা অ্যান্সার দেখতে চাই। দেখি কে কে হইতে চাও বলো তো, যে ভাই আমিও বিজনেসম্যান হইতে চাই। ঠিক আছে, সবাই দেখি তো কার কার এরকম মানসিকতা আছে যে হ্যাঁ আমি একটা বিজনেস দাঁড় করাবো বা আমি একটা স্টার্ট আপ দাঁড় করাবো, কার কার এরকম মানসিকতা আছে। ব্যাংক স্টেটমেন্ট গ্রাহকের জমাকৃত চেক দেখানো হয় বলতো কি, ডেবিট হিসেবে, ক্রেডিট হিসেবে, সম্পদ হিসেবে নাকি দায় হিসেবে। ব্যাংক স্টেটমেন্ট গ্রাহকের জমাকৃত চেক কিভাবে দেখানো হয় বলো সবাই, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করবে দ্রুত। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, তাহলে আমরা একটু দেখবো কি অ্যান্সার হয়। ওকে, দেখো ব্যাংক স্টেটমেন্ট, দেখো ব্যাংকের যে স্টেটমেন্টটা এটা গ্রাহকের কোন দিকে দেখানো হয় বলতো, জমাকৃত টাকা যখন জমা রাখা হয় টাকাটা, জমাকৃত টাকাটাকে দেখানো হয় ক্রেডিট দিকে। ওকে, ব্যাংক স্টেটমেন্টে জমাকৃত টাকাটা কি হিসেবে দেখা হয়, ক্রেডিট দিকে দেখানো হয়। যে হ্যাঁ আপনার টাকাটা ব্যাংকে কি ক্রেডিট করা হয়েছে, ব্যাংকে ক্রেডিট করা হয়েছে মানে কি ব্যাংকে জমা করা হয়েছে, আর যখন তুলে ফেলবা তখন হচ্ছে ডেবিট করা হবে আবার, বুঝতে পারছো। তাহলে ব্যাংক স্টেটমেন্টে গ্রাহকের জমাকৃত চেক দেখানো হয় কি ক্রেডিট হিসেবে, আর উত্তোলনকৃত চেক দেখানো হয় ডেবিট হিসেবে, বুঝতে পারছো। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক্রেডিট দিকে। ওকে, ওকে, রায়ান বলছো কি হবো জানি না। ওকে, আমি হবো বিজনেসম্যান। কাইফ, ঠিক আছে, সব আল্লাহর হাতে। হ্যাঁ, সব তো আল্লাহর হাতে। ঠিক আছে, এখন রায়ান ধরো মনে করো তুমি ধরো তোমার দুইটা হাত বেঁধে ফেললাম, তোমার দুইটা পা বেঁধে ফেললাম, তোমাকে বেঁধে পানির মধ্যে ফেলে দিলাম, তুমি বললা যে আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো তোমাকে বাঁচায় নিবে, সম্ভব? পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে, তোমাকে ভাবতে হবে যে তুমি কি হবা। ঠিক আছে, সবসময় ভাবতে হবে যে আমার কি হইতে হবে। তুমি এইটা করতে পারো যে হ্যাঁ আমি একটা জায়গায় বিজনেসে টাকা ইনভেস্ট করছি, এখন আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো এখান থেকে আমাকে ভালো কিছু দিবে। কিন্তু তুমি নামলাই না, তাহলে তুমি কিভাবে আশা করো, বুঝতে পারছো। ওকে, আজিল অ্যান্সার করেছো, ঠিক আছে, রায়ান অ্যান্সার করেছো, ওকে, হাবিব অ্যান্সার করেছো, ঠিক আছে, সবাই মোটামুটি। তাহলে আমরা অ্যান্সার গুলো করতেছি। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা এটা সলভ করছিলাম, হ্যাঁ সলভ করছিলাম। দেখো কি বলছে, ব্যাংকের ভুলের কারণে অতিরিক্ত জমা দেখালে কি হবে বলতো, গ্রাহক দায়ী। ওকে, ব্যাংকের ভুলের কারণে ওকে অতিরিক্ত জমা দেখালে বলো তো গ্রাহকের দায়ী, ব্যাংকের দায়ী, নাকি উভয় দায়ী, নাকি হচ্ছে কোনো দায়ী না, বলো সবাই একটু অ্যান্সার করে। এটা তোমরা বুঝতেছি এটা কারা দায়ী বলো তো, কারা দায়ী। ব্যাংক যদি ভুল করে থাকে তাহলে তো অবশ্যই ব্যাংকই দায়ী হবে, তাই না? ব্যাংক যদি ভুল করে ফেলছে, ব্যাংক ভুল করে ফেললে কি আলটিমেটলি দায়ী কারা, ব্যাংকই দায়ী। ওকে, ধরো মনে করো ব্যাংকে ধরো একটা নির্দিষ্ট টাকার জায়গা একটা। ওকে, আমি একদিন হবই বড় বিজনেসম্যান, আমার ড্রিম বিজনেস হওয়া, ঠিক আছে, বিজনেসম্যান হওয়া। ঠিক আছে ভাইয়া, কাইফ তোমার জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ যেন ভালো কিছু করতে পারো। ওকে, আল্লাহ ভরসা। দেখো পরবর্তী কোশ্চেনে যে আমরা দেখো কি বলছে, নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। ওকে, হস্তান্তরযোগ্য ঋণ মানে কি ভাই, হস্তান্তর মানেটা কি, হস্তান্তর মানে কি, মনে করো ধরো মনে করো এক হাত থেকে অন্য হাত। ওকে, এক হাত থেকে অন্য হাত। ওকে, অন্য হাত মানে কি, এক হাত থেকে অন্য হাত মানে কি, ধরো মনে করো তোমার একটা হাত আছে, এটা খুলি আরেকজনকে দিয়ে দিবা, বিষয়টা ওইরকমটা না। বিষয়টা হচ্ছে ধরো আমার এই যে একটা হাত, ধরো আমার একটা হাতে আছে 50 টাকা, আমার কাছ থেকে একজন পায় 50 টাকা, আমি তাকে 50 টাকা দিয়ে দিলাম। তার মানে কি এই যে আমার নিজের টাকাটা অন্য একটা হাতে চলে গেলো, এটা হচ্ছে হস্তান্তর করা। আর এই হস্তান্তর করার ক্ষেত্রে আমরা কিছু কিছু মাধ্যম ইউজ করি, সেটা চেক, হুন্ডি,
ঠিক আছে, বিভিন্ন বিল এগুলো ব্যবহার করি, তাহলে কি হতে পারে বলতো, কোনটা হবে এখানে বলতো, কোনটা হইতে পারে বলো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত দ্রুত, কোনটা অ্যান্সার হতে পারে দেখি তো, সবাই একটু অ্যান্সার করো। তাহলে কি দেখো, হস্তান্তরযোগ্য ঋণের দলিল, হস্তান্তরযোগ্য ঋণ তোমার নির্দিষ্ট টাকাটা অন্য একটা কারোর কাছে পাঠানোর একটা মাধ্যম, মাধ্যমটা কি হতে পারে, চেক হতে পারে। চেকের মাধ্যমে কি তুমি একটা নির্দিষ্ট টাকা একটা পাঠা দাও, ডিমেজা হচ্ছে ঋণ হোল্ডার, ঠিক আছে, এইটা হচ্ছে শেয়ার কেনা বেচা হয়, শেয়ার সার্টিফিকেট, এটা হচ্ছে শেয়ার সাথে কানেক্টর। বিল অফ লোডিং, বিল অফ লোডিং সাধারণত আমাদের বিল পেমেন্ট করার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু হস্তান্তরযোগ্য ঋণের দলিল হচ্ছে শুধুমাত্র চেক। ওকে, মানে এই চারটার মধ্যে আর কি, বুঝতে পারছো, তো রাইট অ্যান্সার কি চেক। ওকে, এর পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, দেখো কি বলছে, দেখো বিল অফ এক্সচেঞ্জ এর পক্ষ সংখ্যা কয়টা, বিল অফ এক্সচেঞ্জ, একটা বিল, ধরো একটা বিল বা হস্তান্তরযোগ্য ঋণের দলিল, হস্তান্তরযোগ্য ঋণের দলিলকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে। বিল অফ এক্সচেঞ্জের কয়টা পক্ষ থাকবে বলো তো, কয়টা পক্ষ থাকবে বলো, তিনটা পক্ষ থাকবে, কি থাকবে, একজন, একটা হচ্ছে গ্রাহক, আরেকটা হচ্ছে প্রাপক, গ্রাহক প্রাপক, আরেকটা হচ্ছে এই যে মাধ্যম, মাধ্যম। ওকে, মাধ্যমটা কি, ধরো মাধ্যম হতে পারে চেক বা বিভিন্ন বিনিময় মিল, তাহলে কয়টা বলো তো, তাহলে তিনটা, তাহলে বিল অফ এক্সচেঞ্জের পক্ষে কয়টা, বিল অফ এক্সচেঞ্জের পক্ষে কয়টা ভাইয়া, বিল অফ এক্সচেঞ্জের পক্ষে কয়টা, সবাই একটু বলো, সবাই সবাই, বিল অফ এক্সচেঞ্জের পক্ষে কয়টা, তিনটা, বিল অফ এক্সচেঞ্জের পক্ষে তাহলে কয়টা, তিনটা। ফাইন, সবাই অ্যান্সার করতে পেরেছো আমি দেখতেছি, ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের কয়টা পক্ষ থাকবে, তিনটা পক্ষ থাকবে, তাহলে এই কোশ্চেন মোটামুটি আমাদের ক্লিয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যে দেখো, পরবর্তী কোশ্চেনে আমাদের কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন বলছে দেখো, চেক কোন ধরনের দলিল, আমরা মাত্র পড়ে আসছি না, চেক কোন ধরনের দলিল, বিল অফ এক্সচেঞ্জ, তাহলে কি হস্তান্তরযোগ্য দলিল। ওকে, হস্তান্তরযোগ্য, হস্তান্তরযোগ্য দলিল, ওকে, হস্তান্তরযোগ্য দলিল, দলিল। ওকে, ফাইন, তাহলে এটা হচ্ছে রাইট আনসার। তাহলে চেক কোন ধরনের দলিল, বিল অফ এক্সচেঞ্জ অথবা হস্তান্তরযোগ্য ঋণের দলিল। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। আশা করছি তোমরা সবাই ক্লাসে মনোযোগ দিচ্ছ, আর সবাই একটু মনোযোগ দাও, আর হচ্ছে তোমরা চাইলে ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখতে পারো, যেন তোমাদের বন্ধুরা ক্লাসটা করতে পারে। ঠিক আছে, আমরা দেখতেছি আমাদের অনেকগুলো শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস করতেছি। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো ভাইয়ারা, সবাই, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো না, সবাই দ্রুত। ঠিক আছে, আমরা সবাই অ্যান্সার করতেছি, দেখতেছি। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো, কোশ্চেনগুলো তো কঠিন না, কিন্তু আসলে কোশ্চেন দেখো আমরা যেভাবে দিতেছি, যদি ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে, এরকম কোশ্চেন পরীক্ষা পাবা। নট নেগোসিয়েবল। ওকে, নেগোসিয়েবল মানে কি ভাই, নেগোশিয়েট করা, নেগোশিয়েট করে কি মানে, সহজ ভাষা বলতে গেলে দাম দর করা। ধরো মনে করি ড্রেস কিনতে গেলে তুমি কি করো, দাম দর করো না, সে বলে 500 টাকা, তুমি বলো না 400 টাকা, সে বলো না 450 টাকা, তুমি বলো না 400 টাকা, সে বলে ঠিক আছে আপনার কথা থাক আমার কথা থাক 420 টাকা দিন, মানে 420। যাই হোক, এইভাবে আমরা কি করি, দাম দর করে নিই না, ওইটাকে বলা হয় নেগোসিয়েবল। কি বলা হয়, নেগোসিয়েবল। তাহলে নেগোশিয়েট করা হয়, কি করা হয় ভাই, নেগোশিয়েট করা হয়। তাহলে এইটাকে আমরা কিভাবে অ্যান্সারটা কাউন্ট করবো, চলো তো আমরা একটু দেখি। ঠিক আছে, নেগোশিয়েট কিভাবে হয় এইটা নিয়ে আমরা একটু ম্যাথ করার চেষ্টা করি। দেখো, এখন দেখো, নট নেগোশিয়েবল মানে হস্তান্তরযোগ্য নয় বা চেঞ্জ করা যায় না, এই চিহ্নের মাধ্যমে কি বলা হয় বলতো, হস্তান্তর হলো সীমানা সীমিত। বলো 18 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই বলো। ওকে, দলিল হস্তান্তরযোগ্য নয়, হস্তান্তর হলো শিরোনাম সীমিত, দলিল বাতিল নাকি চেক অকার্যকর। আলটিমেটলি দেখো, নট নেগোশিয়েবল মানে হচ্ছে হস্তান্তর হলেও শিরোনাম সীমিত, মানে কি এর কোনো পরিবর্তন কি অত বেশি হবে না, এর কোনো পরিবর্তন হবে না। ওকে, 18 নম্বর অ্যান্সার ভুল করেছো, মাহফুজ অ্যান্সার ভুল করেছো। ওকে, স্যার ইংলিশ ক্লাস কবে, ইংলিশ ক্লাস গতকালকে হয়েছে রে ভাই, আর আগামীকালকে ইংলিশ ক্লাস হবে কিনা আমি জানি না। ঠিক আছে, ইংলিশ ক্লাস গতকালকে হয়ে গেছে, তুমি তো গতকালকে ছিল না ক্লাসে, গতকালকে ইংলিশ ক্লাস হয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হস্তান্তর হলো শিরোনাম সীমিত, এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, এসি। ওকে, অ্যাকাউন্ট পেই চেক কি নির্দেশ করে বলতো, অ্যাকাউন্ট পেই চেক কি নির্দেশ করে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো বলতো, অ্যাকাউন্ট পেই চেক কি নির্দিষ্ট করে বলতো। ওকে, অ্যাকাউন্ট পেই চেক নগদ অর্থের পরিশোধ নাকি নির্দিষ্ট হিসেবে জমা, যে কেউ গ্রহণ করতে পারে, ব্যাংক বহির্ভূত লেনদেন। ওকে, ফাইন, অ্যাকাউন্ট পেই চেক এমন একটা লাইন আসতে পারে। ঠিক আছে, এটা তাহলে কোনটা হবে বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে অ্যাকাউন্ট পেই চেক কোনটা হতে পারে, অ্যাকাউন্ট পেই চেক। তাহলে অ্যাকাউন্ট পেই চেকটা হচ্ছে দেখো কি নির্দেশ করে, নির্দিষ্ট হিসেবে জমা নির্দেশ করে, কি হিসেবে নির্দেশ করে, নির্দিষ্ট হিসেবে জমা নির্দেশ করে, কি নির্দেশ করে, ওকে, নির্দিষ্ট হিসেবে জমা নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সবাই একটু অ্যান্সার করো। তাহলে 19-এর অ্যান্সার কি হবে, 19-এর অ্যান্সার হচ্ছে বি, 19-এর অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, পরবর্তী কোশ্চেনটা বলতেছে হচ্ছে দেখো, চেককে বিশেষ বিল অফ এক্সচেঞ্জ বলা হয় কারণ এতে সুদ থাকে, এটি ব্যাংকের উপর অঙ্কিত, এটি সবসময় নির্দিষ্ট, এটি নিবন্ধিত দলিল। কোনটা হবে বলো তো ভাইয়া, কোনটা হতে পারে দেখি তো, সবাই একটু অ্যান্সার করো, বলো চেককে বিল অফ এক্সচেঞ্জ কেন বলা হয়, মানে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের মধ্যে চেককে কেন রাখা হয়, এটা রাখার সবচেয়ে বড় কারণটা কি বলো তো। দেখো, এতে সুদ থাকে, এটি ব্যাংকের উপর অঙ্কিত, এটি সবসময় নির্দিষ্ট নাকি এটি নিবন্ধিত দলিল। তাহলে দেখো, চেককে বিল অফ এক্সচেঞ্জ বলা হয় কারণ কি এটি ব্যাংকের উপর কি অঙ্কিত,
ব্যাংকের উপর কি এটি সম্পূর্ণ সীমাবদ্ধ থাকে, ব্যাংকের অ্যামাউন্টের উপর সীমাবদ্ধ থাকে, এটা সম্পূর্ণ ব্যাংকের উপর কি বলতো নির্দিষ্টতা প্রকাশ পায়, তাই হচ্ছে কি বিল অফ এক্সচেঞ্জটা কি আমাদের বলা হয়। ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। আমি একটু সবার অ্যান্সার দেখতে চাচ্ছি, যারা যারা অ্যান্সার করতেছো ঠিক আছে একটু দ্রুত ভাইয়ারা, সবাই আমরা একটু অ্যান্সার করবো ঠিক আছে, সবাই অ্যান্সার করে ফেলবো, তাহলে আমরা দেখবো তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ 20। আমরা কিন্তু আজকে অনেকগুলো কোশ্চেন, 78টা কোশ্চেন ঠিক আছে, তাহলে সময় নষ্ট না। দেখো প্রতিশ্রুতি পত্রের একসেপ্টেন্স প্রয়োজন, প্রতিশ্রুতি পত্রের কি প্রয়োজন, একসেপ্টেন্স প্রয়োজন কি বলতো, এটা কি অবশ্যই প্রয়োজন নেই, কখনো কখনো নাকি আদালতের আদেশে, বলো কোনটা হবে, বলতো বলতো প্রতিশ্রুতি পত্রে অ্যাকসেপ্টেন্সের কোনো প্রয়োজন আছে, প্রতিশ্রুতি পত্রে আলটিমেটলি অ্যাকসেপ্টেন্সের কোনো প্রয়োজন নাই। ওকে, প্রতিশ্রুতি পত্রে কি নাই, অ্যাকসেপ্টেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই, বুঝতে পারছো, কোনো প্রয়োজনীয়তা নাই, এটা নিজেই কি এভাবে ইউজ করা যায়। ওকে ফাইন, তাহলে আমরা একটু অ্যান্সারটা করে ফেলি, তাহলে আমাদের প্রতিশ্রুতি পত্রে কি নেই বলতো। ওকে ঠিক আছে, আমি দেখতেছি আমাদের মোটামুটি 78 জন শিক্ষার্থী ক্লাস করতেছো, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। ওকে দেখো বলছে, দেখো ব্যাংক ধারকৃত তহবিলের উৎস কি, ব্যাংক ধারকৃত তহবিলের উৎস বলতো, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, ওকে সঞ্চিত মুনাফা, রিজার্ভ তহবিল নাকি শেয়ার, বলো কোনটা হবে, ব্যাংক ধারকৃত তহবিলের উৎস, বলো সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই, দেখি তো সবার অ্যান্সারটা একটু সঠিক কিনা দেখবো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইরা প্লিজ। ঠিক আছে ওকে বলো তো, ওকে ব্যাংক ধারকৃত তহবিল মানে কি, ব্যাংক কই থেকে ধার করে বলো, ব্যাংকের দেখো টাকা কিন্তু অনেক জায়গা থেকে আসে, ব্যাংকের টাকা কই থেকে আসে, ব্যাংক চাইলে ধরো আমানত সংগ্রহ করতে পারে গ্রাহক, সবাই দ্রুত ফাইন। আচ্ছা ওকে, তাহলে আমরা এই কোশ্চেন আমরা বুঝলাম, তাহলে ধারকৃত কি হবে, এটা হচ্ছে আমাদের ঋণ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যারা যারা ক্লাসটা করতেছো ক্লাসটা একটু শেয়ার দিও, ঠিক আছে, যারা যারা ক্লাসটা করতেছো ক্লাস একটু শেয়ার দিও। আমি দেখতেছি ক্লাস আমরা অনেক শিক্ষার্থী ক্লাসে আমরা উপস্থিত, কিন্তু ক্লাসটা আমরা অনেকে শেয়ার দিচ্ছি না, কিন্তু আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার দিও ভাইয়ারা প্লিজ, ঠিক আছে। ওকে তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, তাই তো, ঠিক আছে ওকে ফাইন। মাঝখানে নেটওয়ার্কের প্রবলেম করছিল, এখন আবার ঠিক আছে। দেখো তাহলে আমাদের কি বলতেছে, দেখো তো বলতেছে, দেখো কোন আমানত থেকে ব্যাংক সরাসরি তহবিল পায় বলো তো, কোন আমানত থেকে ব্যাংক সর্বাধিক তহবিল পায়, মানে ব্যাংক তহবিল পায় মানে কি, ব্যাংক একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পায়, কিরকম ধরো মনে করো ব্যাংকের তো মেইন কাজ কি, ব্যাংকের অর্থে মেইন মেকানিজম হচ্ছে যে সে আমানত সংগ্রহ করবে কাজের কাছ থেকে, গ্রাহকের কাছ থেকে, আর ওই টাকাটাকে সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে লাভজনক খাতে বিনিয়োগ করে সেখান থেকে সে প্রফিটটা তুলে আনবে, অথবা সে নিজের ঋণ দিবে, সে নিজের ঋণ দিয়ে কি ঋণ থেকে লাভ করবে। যেমন ধরো ধরো যদি বলতে যাই, যেমন এত ঘোলা কেন ক্যামেরাটা বুঝলাম না তো, দেখি এইখানে তো ক্লিয়ার দেখা যাইতেছে। ওকে দেখো, ওকে ঠিক আছে, নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে আজকে। তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ বলো তো একটু আমাকে, তোমরা একটু বলো তো ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা ভাইয়ারা, আমাকে একটু জানাও তো, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ, সবাই ক্লিয়ার কি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও তো। আচ্ছা হ্যাঁ, এখন আবার ক্লিয়ার হয়েছে, নেটওয়ার্ক একটু বাফারিং করতেছিল। ওকে দেখো কোন আমাদের ব্যাংক সর্বাধিক, তাহলে আমি যেখানে ছিলাম, তাহলে ধরো ব্যাংকের কাজই হচ্ছে কি ব্যাংক টাকাটা সংগ্রহ করো, সেটাকে ইনভেস্ট করে দিবে বা ঋণ দিয়ে সে লাভ করে। ধরো মনে করো তোমাকে বললো যে তুমি 100 টাকা ব্যাংকে দাও, তুমি 1 বছর পর 105 টাকা পাবা, ব্যাংক কি করলো, ব্যাংকের কাছে তুমি এই 100 টাকা দিয়ে গেলা, 1 বছরের মধ্যে ব্যাংক কি করবে, এই টাকাটাকে আবার সে অন্য জায়গায় ইনভেস্ট করে 130 টাকায় কি লাভ করতে চাইবে। তাহলে দেখো এই যে দেখো এর মধ্যে লাভ কত টাকা, 25 টাকা, এইটা হচ্ছে ব্যাংকের লাভ। তো ব্যাংক দেখো 1 বছরের জন্য চায় না, ব্যাংক চায় বড় বড় অ্যামাউন্ট গুলা, পাইলে কি হবে, সে অনেক দিনের জন্য ইনভেস্ট করতে পারে। তাহলে অবশ্যই ব্যাংকের সর্বাধিক তহবিল হচ্ছে কি বলতো, মেয়াদি আমানত। ওকে মেয়াদি আমানত হচ্ছে সঠিক অ্যান্সার, মেয়াদি আমানত। কে ক্যান্সেল করতে পারছো সবাই একটু জানাতো, তাহলে মেয়াদি আমানত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে ব্যাংক কি করতে পারে, সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করতে পারে মেয়াদি আমানত, অথবা এইটা একটা হচ্ছে স্থায়ী আমানত। ওকে স্থায়ী আমানত, মেয়াদি আমানত একটা নাম কি, স্থায়ী আমানত, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন যাও, দেখো কি বলছে, বলছে দেখো ক্যাশ রিজার্ভ, ক্যাশ রিজার্ভ হিসেবে তহবিল রাখা হয় বলতো, মুনাফার জন্য, তারল্য বজায় রাখার জন্য, কর পরিশোধে নাকি বিনিয়োগে, কোনটা হবে বলতো ভাইয়া। তাহলে তো ক্যাশ রিজার্ভ, ক্যাশ রিজার্ভ মানে কি, ধরো তোমরা নিজেরা কল্পনা করো, তোমরা ধরো এখন ক্লাস করতে আসছো না, ক্লাস করতে আসছো কেন, ক্লাস করতে এসে দেখো তোমার ফোনে ধরো চার্জ ছিল 70%, ঠিক আছে, দেখলাম তোমার ক্লাস শুরু হওয়ার আর মাত্র 5 মিনিট বাকি আছে, 5 মিনিট কি আছে বলো তো বাকি আছে, তুমি চিন্তা করলা না আমি এখন ফোনটা টিপবো না বা ফোনটা আমি এখন দেখবো না, কেন, এই চার্জটা আমার ধরে রাখতে হবে, কি করতে হবে, চার্জটা ধরে রাখতে হবে, কেন, যেন আমি আমার ক্লাসটা আমি একটু সুন্দর মতো করতে পারি। সেম নগদ অর্থ রেখে দেওয়া হয়, কেন রেখে দেওয়া হয়, কেননা যে কোনো সময় আমার প্রতিষ্ঠানে টাকার প্রয়োজন পড়তে পারে, বা যে কোনো সময় কোনো না কোনো কাজে ব্যবহার করতে পারে, সেই ক্ষেত্রে আমি কি করবো, যেন যেন তারল্যটা আমি বজায় রাখতে পারি। তারল্য জিনিসটা কি, তরল সম্পদ, প্রতিষ্ঠানে যে কোনো সময় যেন ওই টাকাটাকে আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি যে ফোনটা ইউজ করতেছি, কোনো কারণে এই ফোনটা হঠাৎ করে হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, আমার কাছে অবশ্যই কিছু টাকা সেভ রাখতে হবে, যেন আমি এইটা ভেঙে যাওয়ার পর আমি আরেকটা নতুন ফোন কিনতে পারি। দ্যাট মিনস ক্যাশ রিজার্ভ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তাহলে 24 রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে ফাইন, সরি বি। ওকে তারপরে দাও, দেখো স্ট্যাটিউটরি কি বলছে, দেখো তো স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এসএলআর,
অনুযায়ী তহবিল ব্যবহার হয় কিভাবে বলো তো? তহবিল কিভাবে ব্যবহৃত হয় বলো? 25 নম্বর কোশ্চেন অ্যান্সার করো বলো তো। দেখো স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও অনুযায়ী তহবিল ব্যবহার করা কিসের মাধ্যমে বলো? সবাই একটু জানো কিসের মাধ্যমে তহবিল ব্যবহার করা হয়? সবাই দ্রুত জানো সবাই। আমি একটু দেখবো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? আমরা দেরি করবো না। আমরা ক্লাসে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী যুক্ত আছি। আমি ভাবিনি এত শিক্ষার্থী ক্লাসে আসবে, তবু তোমরা আসছো ক্লাস করার জন্য, এটাই অনেক বড় একটা পাওয়া। তবে সবাই ক্লাস করবা, ইনশাল্লাহ ভালো কিছু শিখবা, আশা করি ইনশাল্লাহ শিখাতে পারবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি দেখতেছি অনেক শিক্ষার্থী আমরা যুক্ত আছি। ওকে ওকে ফাইন, আমি একটু ক্লাসটা আরেকবার শেয়ার দিব। তোমরা এখনো যারা যারা ক্লাসটা শেয়ার দাওনি, ক্লাস একটু শেয়ার দিও তো। তোমরা এখনো যারা যারা ক্লাসটা শেয়ার দাওনি, তোমরা ক্লাসটা শেয়ার দিই। আমি ক্লাসটা আরেকবার একটু শেয়ার দিই, ঠিক আছে? ওকে, আমি ক্লাসটা আরেকবার শেয়ার দিব, তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও প্রত্যেকে, ঠিক আছে? প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দাও, প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দাও। ওকে, প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দাও, দেখি কারা কারা ক্লাসটা শেয়ার দিতে পারতেছো। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও, সবাই, সবার কাছ থেকে একটু দেখতে চাইবো যে যেন তোমরা যেন ক্লাসটা যেন শেয়ার দিতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো না। তাহলে দেখো এইটা কি বলছে, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিওটা অনুযায়ী কি বলতো? সিকিউরিটিজ কি বলতো? সিকিউরিটিজে বিনিয়োগকৃত অর্থে, ফাইন। সিকিউরিটি, সরকারি সিকিউরিটি বিনিয়োগকে বলা হয় এসএলআর, ফাইন। তাহলে বি নাম্বারটা তোমরা তো ভালো অ্যান্সার পারতেছো সবাই। তাহলে তো পরবর্তী কোশ্চেনে যাও। দেখো, কোন তহবিলের উৎস থেকে ব্যাংক কি বলতো? কোন তহবিলের উৎসে ব্যাংকের সুদ কি বলতো ব্যয় সর্বাধিক? বলো, কোন তহবিলের উৎস থেকে কি ব্যাংকের সুদ সর্বাধিক? বলো তো, সুদ কোনটা সর্বাধিক দিতে হয় বলো? এটা তো আরো সহজ একটা কোশ্চেন, এটা তোমরা সবাই পারার কথা। দেখো, তাহলে দেখো একটা ব্যাংক যদি দেখো, যদি ধরো তোমার কাছে ধরো চলতি আমানত সাধারণত সুদ দেওয়া হয় না। ওকে, সুদ দেওয়া হয় না, সুদ দেওয়া হয় না। বিশেষ চলতি একটা আছে, একটা হচ্ছে বিশেষ চলতি, যেটা বিশেষ চলতি ওইটাতে আবার কিছুটা সুদ দেওয়া হয়। ওকে, আচ্ছা, আর হচ্ছে সঞ্চয়তে সুদ দেওয়া হয় কিন্তু অত বেশি না। ধরো মানে 100 টাকা, ধরো সুদ দেওয়া হচ্ছে 100, ধরো সর্বোচ্চ 115 টাকা। ওকে ফাইন, কিন্তু দেখো মেয়াদি আমানত অথবা হচ্ছে স্থায়ী আমানত, এতে সবচেয়ে বেশি সুদ দেওয়া হয়। কেমন? যেমন ধরো 100 টাকা রাখলে যদি 5 বছর রাখা হয়, পরে দেখা যায় এমন হয় যে টোটাল 200 টাকা পরিশোধ করতে হয়, মানে দ্বিগুণ দিতে হয়। তো সেক্ষেত্রে কি বলতো, সর্বাধিক ব্যয় হয় কোনটা? এই সর্বাধিক ব্যয় হচ্ছে মেয়াদি আমানতে, সবচেয়ে বেশি কি ব্যবহৃত হয়? মেয়াদি আমানত হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে মেয়াদি আমানত গেল, ফাইন। এর পরবর্তী কোশ্চেনে আমরা হচ্ছে চলে যাবো। দেখো, ব্যাংকের তহবিল ব্যবহার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ খাত। দেখো, ব্যাংক তহবিলে ব্যবহৃত, দেখো তো ভাই কি হবে ব্যাংক। আচ্ছা, আমি তো কত নম্বর কোশ্চেন আসছি? এটা পড়াইছি, হ্যাঁ পড়াইছি, ফাইন। দেখো কি বলতেছে, দেখো ব্যাংক তহবিলের ব্যবহারের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ খাত কোনটা বলো তো? ব্যাংক তহবিল ব্যবহারের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ খাত, ব্যাংক তহবিল ব্যবহারের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ খাত কোনটা বলো? সরকারি সিকিউরিটিজ, নগদ রিজার্ভ, নাকি হচ্ছে দেখো তো ঋণ ও অগ্রিম, না নাকি হচ্ছে ডিসকাউন্ট বিল? বলো কোনটা হতে পারে বলো তো? সবাই একটু দ্রুত অ্যান্সার করতে ভাই, দেখি তো। ওকে, কোনটা বলো তো? ব্যাংক তহবিল ব্যবহারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত। এখন দেখো, ঋণ এবং অগ্রিম হচ্ছে সঠিক অ্যান্সার। এখন ধরো মনে করো ব্যাংক কি করলো, ধরো ব্যাংক কি করলো, ঋণ নিল, ঋণ দিল। ওকে, ঋণ দিল মনে করো ব্যাংকের আছে ধরো মনে করো 500 কোটি টাকা, ব্যাংক ঋণ দিয়ে ফেলছে কত টাকা? 300 কোটি টাকা, বুঝছো? এখন দেখো 500 কোটি টাকা, 300 কোটি টাকা ঋণ দিছে, কিন্তু এই টাকা এখন আসতেছে না, এই টাকা এখন আসতেছে না, কবে আসবে কেউ জানে না। তার মানে কি, এই যে ব্যাংক এটা ঝুঁকিতে আছে, গেল সবচেয়ে বেশি ঝুঁকি এটা। আবার ধরো ব্যাংক কি করলো, ব্যাংক ধরো কারো কাছ থেকে অগ্রিম নিয়ে নিল। ধরো মনে করো ব্যাংক কি করলো, ধরো ভাবলো যে ঠিক আছে 300 কোটি টাকা তো আমার মানে 1 বছর পরে চলে আসবে, তাহলে আমি একজন থেকে 700 কোটি টাকা নিয়ে নিই। 1 বছর পরে 300 কোটি টাকা আসলো না, তাহলে কি এই পুরোটাই কি তার জন্য কি এখন প্রেশারাইজ পরিশোধ করতে হবে? তার মানে দেখো সবচেয়ে বেশি ব্যাংক ঝুঁকিপূর্ণ থাকে কি, তহবিল সংগ্রহের ক্ষেত্রে ব্যাংকে কি সবসময় একটা রক্ষণশীলতা নীতি ফলো করতে হয়, যে আমার এইটুকু লাগবে, এইটুকু রাখবো, এইটুকু লাগবে না, এইটুকু আমরা নিবো না। বেশি নিতে গেলে কি পুরো ঝামেলা পড়ে যায়। ওকে ভাই, বর্তমান ব্যাংকে এসএলআর এবং সিআরআর কত? ঠিক আছে ভাই, বলতেছি, একটু সময় দাও আমাকে, ঠিক আছে? দেখো, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, ওকে, দেখো ব্যাংক তহবিল ব্যবহারের ক্ষেত্রে সেফটি প্রথম বিবেচ্য কারণ কেন? ওকে, সেফটিটা প্রথম বিবেচ্য কারণ কেন বলতো? ওকে, মুনাফা অর্জনের কি, মুনাফার জন্য, আমানতকারী স্বার্থ রক্ষার জন্য, কর কমাতে, নাকি মূলধন বাড়াতে? বলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি তো ভাই কি অ্যান্সার হবে। চলো সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই আমরা একটু দেখবো, সবার অ্যান্সারটা একটু দেখবো, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ফাইন। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই, আমি একটু দেখবো। ওকে, ঠিক আছে, আমরা দেখতেছি আমাদের শিক্ষার্থীরা। তোমরা একটু ক্লাসটা ভাই শেয়ার দিও, সবাই একটু ক্লাসটা শেয়ার দিও, যেন সবাইকে নিয়ে আমি ক্লাসটা করতে পারি, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার দিও, ঠিক আছে? ওকে,
ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি ঠিক আছে। চলো, আমাদের নেটওয়ার্কে ইদানিং একটু বেশি প্রবলেম করতেছে, বুঝলাম না কারণ কি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি হয়, চলো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে একটু চলে যাবো। দেখো আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলতেছে, সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। চলো দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি। দেখো বলছে, দেখো ব্যাংক তহবিলের ক্ষেত্রে সেফটি প্রথম বিবেচ্য কারণ কি বলতো? আমানতকারী স্বার্থ রক্ষা, কর নিয়ন্ত্রণ, মূলধন বাড়াতে নাকি কি মুনাফা। তাহলে আলটিমেটলি কি বলতো? আমানতকারী স্বার্থ রক্ষা। কি হবে অ্যান্সার? আমানতকারী স্বার্থ রক্ষা। ওকে, আমানতকারী স্বার্থ রক্ষা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যায়। 28-এর বি সবাই অ্যান্সার করছে না। চলো 29 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। 29 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। ওকে, ফিক্সড এক্সচেঞ্জ রেট। ওকে, ফিক্সড কি বলছে? ফিক্সড এক্সচেঞ্জ রেট। ওকে, ফিক্সড এক্সচেঞ্জ রেট ব্যবস্থা কি করা হয় বলতো? ফিক্সড এক্সচেঞ্জ রেটে বাজার হার নির্ধারণ করা হয়, সরকার বা কেন্দ্রীয় ব্যাংক হার নির্ধারণ করে। তারপর কি বলতো? হার প্রতিদিন পরিবর্তিত হয়। কি অ্যান্সার হতে পারে বলতো? ফিক্সড এক্সচেঞ্জ রেটে কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো। আলটিমেটলি দেখো, ফিক্সড এক্সচেঞ্জ রেট এটা শুধুমাত্র একজনই কি এটা মানে এটা ইখতিয়ার করতে পারে। দেখো, সরকার অথবা কেন্দ্রীয় ব্যাংক হার নির্ধারণ করে। কি করে? প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের জন্য সরকার কি করে? সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক কি করে? সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কি করে? একটা নির্দিষ্ট একটা ফিক্সড রেট দিয়ে যায়, হ্যাঁ তুমি এই টাকা ঋণ প্রদান করতে পারবা, এই টাকা তুমি বিনিয়োগ করতে পারবা, এর বেশি টাকা তুমি বিনিয়োগ করতে পারবা না। তো এটা হচ্ছে কারা করে? এটা হচ্ছে আমাদের। ওকে, ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো, হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার আশা করি। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। না, 29 এ না, কাই ভুল করছো। 29 এ হবে না, কাই ভুল করেছো। মাহফুজ অ্যান্সার সঠিক হয়েছে, হাবিব অ্যান্সার সঠিক হয়েছে। ঠিক আছে ভাইরা, তোমরা অনেকেই ক্লাসে অ্যান্সার করতেছো, তোমাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা অনেক শিক্ষার্থী আমাদের ক্লাসে আজকে যুক্ত আছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। একটু ওয়েট করো, আমি একটু শুট করি। ফাইন, এখন দেখো আমাদের পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। ওকে, ডিভ্যালুয়েশন। ওকে, ডিভ্যালুয়েশন বলতে কি বোঝানো হয় বলো তো? ডিভ্যালুয়েশন বলতে কি বোঝানো হয়? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু বলো ডিভ্যালুয়েশন কি বলা হয় বলো তো সবাই, দ্রুত। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা একটু সবাই করার চেষ্টা করবো। ঠিক আছে, ডিভ্যালুয়েশন এই কোশ্চেনটার অ্যান্সার কি বলো সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, ডিভ্যালুয়েশন। ওকে, দেখো এখন দেখো বাজার হার বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, আমানতকারী বৃদ্ধি। তাহলে আলটিমেটলি দেখো ডিভ্যালুয়েশন বলতে বোঝানো হয়, দেখো সরকার যে ঘোষণা করা হয়, সরকার ঘোষণায় মুদ্রার মান হ্রাস করা। সরকার ঘোষণা করা কি? ডিভ্যালুয়েশন কি? মুদ্রার মানটাকে কি করা হয়? মুদ্রার মানটা হ্রাস করে। ফাইন, মুদ্রার মান কি করে ভাইয়া? মুদ্রার মানটা হচ্ছে হ্রাস করে। ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি সবাই বুঝতে পারলাম মুদ্রার মানটা হ্রাস করে হচ্ছে ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, তাহলে দেখো কি বলতেছে। অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন বলতে আবার কি বোঝানো হয়? তাহলে অবশ্যই বলো তো, ডিভ্যালুয়েশন যদি কি হয় বলো তো? ডিভ্যালুয়েশন যদি আমাদের কি হয় বলো তো ভাই? ডিভ্যালুয়েশন যদি কি হয়? ডিভ্যালুয়েশন যদি মুদ্রার মান যদি হ্রাস করা হয়, তাহলে অ্যাপ্রিসিয়েশন মানে কি? অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে মুদ্রার মান বৃদ্ধি। অ্যাপ্রিসিয়েশন মানে কি? মুদ্রার মান বৃদ্ধি। ওকে, ফাইন, অ্যাপ্রিসিয়েশন মানে আবার কি বলো তো? মুদ্রার মান বৃদ্ধি। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে কি? মুদ্রার মান বৃদ্ধি করা। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী আরেকটা কোশ্চেন সলভ করি। দেখো, ব্যালেন্স অফ পেমেন্টস ঘাটতি হলে কি হবে বলো তো? ব্যালেন্স অফ পেমেন্টস। ওকে, পেমেন্টস এর ব্যালেন্স যদি ঘাটতি হয় তাহলে কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত। ওকে, ব্যালেন্স অফ পেমেন্টস। দেখো ব্যালেন্স অফ পেমেন্টস যদি ঘাটতি হয় তাহলে মুদ্রা মানে কি হবে বলো তো? সবাই সবাই দ্রুত অ্যান্সার করো ভাইরা। দেখো ব্যালেন্স অফ পেমেন্ট যখন ধরো তুমি সারা বছরের যে পেমেন্টটা, এটা ধরো তুমি কি করলা, যখন তুমি ঘাটতি বাজেটে আসলো, যখন ঘাটতি বাজেটে আসলো তখন কি হবে দেখো তো? তখন মুদ্রার মান অটোমেটিক্যালি কমে যাবে। ঘাটতি হলে মুদ্রার মান অটোমেটিক্যালি কি হবে? কমে যাবে। ওকে, মুদ্রার মান অটোমেটিক্যালি কি হবে ভাইয়া? মুদ্রার মান অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক আছে, তোমরা আশা করি মোটামুটি বুঝতে পারতেছো অনেকে। একটু ভাইয়াকে জানাবা যে ভাইয়া ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারতেছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করো। ঠিক আছে, ওকে, ফাইন, তাহলে মোটামুটি আশা করি এটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো তো পরবর্তী কোশ্চেন কি বলছে। দেখো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা হয়, এটা তো আমরা একটু আগে পড়ছি আন্তর্জাতিক লেনদেন পরিশোধ করার জন্য, তাই না? এটা আমরা একটু আগে পড়ে আসছি না? তাহলে এটার ব্যাখ্যা দেওয়ার কিছু না। বৈদেশিক মুদ্রাটা আমরা রিজার্ভ রাখি কেন বলতো? ওকে, আচ্ছা ভাই, আমি তো ক্লাসে আছি, আপনি পেমেন্ট করে দেন, পেমেন্ট করে আপনি আমাকে কনফার্ম করেন, সমস্যা নেই।
কোর্সে ভর্তি হবেন, সমস্যা নেই, আমরা তো ভর্তি নিচ্ছি, আপনি পেমেন্টটা করে আমাকে কনফার্ম করেন, আমি ক্লাসে আসি। আর যদি আপনার মনে হয় যে না আপনি কথা আগে বলবেন, তাহলে একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের কোর্সে শিক্ষার্থী ভর্তি হইতে চাইতেছে, বলতেছে ভাই আগে কথা বলে নিব তারপরে কোর্সে ভর্তি হবে, এখন আমার তো কথা বলা সম্ভব না, আমি তোমাদের ক্লাসে আসি। ঠিক আছে, ফাইন। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, এক্সচেঞ্জ কন্ট্রোলের উদ্দেশ্য কি বলতো? ওকে, এক্সচেঞ্জ কন্ট্রোল, এটা কিন্তু বড় একটা কোশ্চেন। দেখো এক্সচেঞ্জটা যে আমরা যে করি, এটা কন্ট্রোলটা আমাদের কেন করার প্রয়োজন বলতো ভাইয়া? এক্সচেঞ্জ কন্ট্রোলটা আমাদের কেন করার প্রয়োজন? দেখো ঠিক আছে, আমদানি বাড়ানো, রপ্তানি কমানো, নাকি বৈদেশিক মুদ্রা সংরক্ষণ, নাকি করা দেয়? তাহলে দেখো আলটিমেটলি এক্সচেঞ্জ যে কন্ট্রোল, এটা করার শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে দেখো বৈদেশিক মুদ্রা সংরক্ষণ। ঠিক আছে, বৈদেশিক মুদ্রা কি করা হয়? সংরক্ষণ। ধরো মনে করো আমরা ধরো এক্সচেঞ্জ করে ফেললাম অনেক। এক্সচেঞ্জ কিরকম? ধরো আমরা আমদানি করলাম, দেখো আমি লিখে দিই, ধরো ধরো আমরা আমদানি করলাম, ওকে, আমরা আমদানি করলাম ধরো মনে করো 100 টাকা, আর রপ্তানি রপ্তানি করে ফেললাম কত টাকা বলো তো? 50 টাকা। দেখো আমাদের কিন্তু অলরেডি বাণিজ্য ঘাটতি কত টাকা? 50 টাকা। তার মানে আলটিমেটলি তোমাকে দেখতে হবে যে তুমি বেশি খরচ করতে পারবে না, আবার কম খরচ করতে পারবে না, তোমাকে একটা লিমিটেশন মধ্যে রাখতে হবে, যার ফলে কি তোমার মুদ্রা মানটা সংরক্ষণ থাকবে। ধরো কোনো কারণে তোমার এই বছর আমদানি করতে হতে পারে 200 টাকা, কিন্তু তোমার এক্সচেঞ্জে আসছে কত টাকা? 150 টাকা। তাহলে কিন্তু তোমার আবার কি সমস্যা দেখা দিবে। তার মানে কি তোমার আমদানি রপ্তানির মধ্যে একটা এমন একটা মেকানিজম রাখতে হবে যেন তোমার কি সামঞ্জস্য থাকে, প্রেশার যেন না হয়। ঠিক আছে, ওকে। তাহলে পরবর্তী কোশ্চেন দেখো, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হতে পারে? দেখো তো ভাইয়া, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, ওকে, তাহলে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো। ওকে, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হতে পারে? চলো আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলি সবাই। ওকে, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দেখো তো কি হয়। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দেখো তো সাথে সাথে অর্থ কর্তন, নির্দিষ্ট সময় পরে পরিশোধ, কোনো সুদ নেই, আমানতকারী বাধ্যতামূলক। হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পরিশোধ, এটা খুব ভালো একটা সিস্টেম। যেমন ধরো তুমি ধরো কোনো 100 টাকা তোমার লোন নিলা, তোমাকে কি প্রত্যেক মাসে মাসে ধরো 20 টাকা করে পরিশোধ করতে হবে, প্লাস হচ্ছে 2% ভ্যাট, তাহলে 2 টাকা। ঠিক আছে, 2%, সরি 10% ভ্যাট, মানে 2 টাকা, তাহলে তোমাকে 22 টাকা করে কি পরিশোধ করতে হবে প্রত্যেক মাসে মাসে 22 টাকা করে, পাঁচ পাঁচ মাসে কি তোমার টাকা পরিশোধ হয়ে যাবে। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে নির্দিষ্ট সময় পরে কি পরিশোধ করা যায়। ওকে, ফাইন। তারপর কোশ্চেন দেখো কি বলছে। বলছে ইন্টারনেট ব্যাংকিং এর প্রধান সুবিধা কি বলতো? ইন্টারনেট ব্যাংকিং সবচেয়ে সুবিধা কি বলতো? সময় অপচয় করা হয়, যে কোনো স্থান থেকে লেনদেন করা যায়, সীমিত সেবা, শুধুমাত্র নগদ উদ্যম। তাহলে আলটিমেটলি যে কোনো স্থান থেকে কি করা যায়? লেনদেন করা যায়। ওকে, কি কি করা যাবে? যে কোনো সময় কি কি করা যায়? লেনদেন করা যায়। ফাইন, যে কোনো সময় লেনদেন করা যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া। ঠিক আছে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো। যে যেখান থেকে আমরা ক্লাসটা করতেছি একটু ক্লাসটা একটু আমরা শেয়ার দিব, আর যারা যারা এখন আমরা ক্লাসটা শেয়ার দিইনি কাইন্ডলি ক্লাসটা যেন শেয়ার দিয়ে দিই। ঠিক আছে, ওকে। তাহলে যে কোনো স্থান থেকে আমরা লেনদেন করতে পারবো। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো বলছে দেখো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করা যায় না। ওকে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কি বলতো করা যায় না। এই যে দেখো ভাই শেষে এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রায় সময় এই যে শেষের শব্দটা খেয়াল করি না, ভাবি কি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করা যায়। আচ্ছা ঠিক আছে, কোনটা? টাকা পাঠানো যায়, বিল পরিশোধ করা যায়, ব্যালেন্স দেখা যায়, সবগুলোই করা যায়। করা যায় না কোনটা? বড় শিল্প ঋণ মঞ্জুর। কখনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বড় শিল্প ঋণগুলো মঞ্জুর হয় না। এগুলোর জন্য অনেক টাইম শিডিউল, অনেক কিছু প্রসিডিউর ফলো করে তারপরে কি এটা করতে হয়, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। যে যেখানে আছো একটু দেখতেছো ক্লাসটা কাইন্ডলি একটু এখনো যারা যারা শেয়ার দাও একটু শেয়ার দিয়ে দিও ক্লাসটা। ঠিক আছে, বাচ্চা কাচ্চারা যারা ক্লাস করতেছে ক্লাস একটু শেয়ার দিয়ে দেখো। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, দেখো কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কি করা হয় বলো তো ভাইয়া? কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কি হয় বলো তো? ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কি করা হয়? আলাদা আলাদা হিসাব করা হয়, যে কোনো শাখা থেকে লেনদেন করা যায়, শুধুমাত্র প্রধান শাখা থেকে লেনদেন করা যায়, নাকি কাগজ ভিত্তিক লেনদেন। তাহলে কোর ব্যাংকিং সিস্টেমটা কি বলতো? ফ্যাসিলিটি কি বলো? আচ্ছা, কোর ব্যাংকিং সিস্টেম ফ্যাসিলিটি হচ্ছে দেখো যে কোনো শাখা থেকে তুমি লেনদেন করতে পারবা, যে কোনো শাখা থেকে তুমি কি করতে পারবা? লেনদেন করতে পারবা। আগে আমার একটা সিচুয়েশন ছিল, ধরো তুমি ঢাকা একটা ব্রাঞ্চে আছো, তোমার তো তোমার ঢাকা একটা ব্রাঞ্চ আছে, ওই ব্যাংকে তোমার টাকা আছে, তুমি কখনোই চাইলে ওই টাকাটা অন্য কোনো ব্যাংক থেকে লেনদেন করতে পারবা না। তোমার ওই ব্যাংকে টাকা আসছে মানে কি তোমার ওই ব্যাংক থেকে টাকাটা তুলতে হবে। কিন্তু এখন বর্তমানে সিস্টেমটা আপডেট হয়েছে, যাকে বলা কি কোর ব্যাংকিং সিস্টেম। কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কি করা হয়? টাকাটা কি তুমি যে কোনো শাখা থেকে তুমি টাকাটা উত্তোলন করতে পারবা। তাহলে এইটা হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে, তাহলে আমার পরবর্তী কোশ্চেন যাই। দেখো কি বলছে, ই ব্যাংকিং এর ফলে কি হবে বলতো? ব্যাংকের খরচ বাড়ছে, দ্রুত ও দক্ষ সেবা, গ্রাহক কম, নিরাপত্তা কম। তাহলে আলটিমেটলি ই ব্যাংকিং এর ফলে কি হয়েছে দেখো তো? দ্রুত এবং কি দক্ষ সেবা প্রদান করছে। যেমন আমি আগে দেখতাম আমার আম্মু যখন ব্যাংক থেকে টাকা যখন তুলতে যেত, উনি চেক দিয়ে রাখতো, ধরো কতক্ষণ, আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা পর ডাকতো, হ্যাঁ আপনার টাকা আসছে, আসেন নিয়ে যান। ঠিক আছে, এখন কি হয়, এখন আমরা দেখা যায় এমন হয়েছে আব্বু টাকা পাঠাইছে, দেখা যায় যে কি করি, ধরো মোবাইলে পাঠাইছে বিকাশে বা দেখা যায় কোনো ইয়েতে, ওই টাকাটা কার্ডে নিয়ে বাস ওইখান থেকে ডিরেক্ট তুলে ফেলিব, ধরো সর্বোচ্চ 5 মিনিটের কাজ।
তো দেখো যেখানে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বা টাকা ধরো দেশের বাইরে থেকে বাংলাদেশে আসতো কিন্তু মিনিমাম 2 দিন লাগতো। তো এইটা একটা প্রেশারাইজ, ঠিক আছে। সবকিছু মিলিয়ে কি দক্ষতা এবং কি আমাদের দ্রুত কি সেবাটা কি বৃদ্ধি পাইছে। দেখো টেলি ব্যাংকিং এর প্রধান সেবা কি বলতো, টেলিফোনের মাধ্যমে কি বলা হয়, টেলিফোনের মাধ্যমে কি আমাদের কি করা হয় বলতো, ব্যাংকিং সেবা নিশ্চিত করা যায়। কিরকম, যেমন ধরো কিছুদিন আগে আমি দেখছি এরকম হইতো যে ধরো ফোন করা হইতো, ফোন করে জানা হইতো যে আচ্ছা আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, বলতো যে আপনার অ্যাকাউন্ট নাম্বার কি এইটা, আপনার নাম কি এইটা, আচ্ছা অ্যাকাউন্টে কি আপনার, হ্যাঁ আমার, ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে। তো এইভাবে হচ্ছে কি আলটিমেটলি কি টেলি ব্যাংকিং এর সেবাটা কি প্রদান করা হতো। ফাইন, তাহলে পরে দোকান দেখো প্রিমিয়াম, প্রিমিয়াম বলতে কি বোঝানো হয় বলতো, প্রিমিয়াম বলতে কি বোঝানো হয় বলতো, প্রিমিয়াম বলতে কি ক্ষতিপূরণ, সুদ, ঋণ নাকি বীমা সুরক্ষার জন্য প্রদানকৃত অর্থ। এই যে আমরা বিমার মধ্যে চলে আসছি, কোথায় চলে আসছি বলতো ভাইয়া, বিমার মধ্যে চলে আসছে। আমরা বিমা নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে, বিমা নিয়ে আমরা একটু আলোচনা করবো। বিমাটা কিন্তু খুব মজার একটা চ্যাপ্টার, যদি ভালো মতো পড়তে পারো তাহলে অবশ্যই বোঝাটা খুব সহজ, ঠিক আছে। বিমাটা খুব মজার একটা চ্যাপ্টার, কেন বলছি, কেননা বিমাটা নিয়ে দেখো অনেকগুলো পড়ার চ্যাপ্টার আছে। দেখো এখন দেখো প্রিমিয়াম মানে কি, ওকে, অধিহার, অধিহার মানে কি, ধরো তোমার ধরো প্রতিষ্ঠানে কি করতে হবে, ঠিক আছে, কি করতে হবে মনে করো আমাদের প্রতিষ্ঠানে কি করতে হবে, দেখো আমাদের প্রতিষ্ঠানে ধরো মনে করো, ধরো আমার এই প্রতিষ্ঠানটা ধরো আমি বিমা করলাম যে হ্যাঁ আল্লাহ না করুক যদি কোনো বড় ধরো কোনো ক্ষতি হয় বা যদি কোনো ক্ষতির মোকাবেলা করতো, সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানটা কি করবে, নির্দিষ্ট একটা কি ক্ষতিপূরণ পাবে। তো এই জিনিসটা, এই যে ক্ষতিপূরণটা পাবে, এই যে ক্ষতিপূরণটা দেওয়া হবে, এই জিনিসটা নিয়ে কাজ করা হয় আলটিমেটলি কি বলতো, প্রিমিয়াম। তাহলে ধরো আমি যে প্রতিষ্ঠানের কাছে বলবো যে হ্যাঁ আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, সে বলবে যে কেন আমার স্বার্থ কি, সে বললো আমার স্বার্থ কি, তখন আমরা তাকে শেয়ার করবো যে হ্যাঁ আপনার স্বার্থ হচ্ছে আপনি আমাদের কাছ থেকে একটা 500 টাকা করে প্রিমিয়াম পাবেন, 1 বছরে 6,000 টাকা পাবেন, যদি কোনো ক্ষতি হয় সেটা দায়ভার আপনার। ওকে ফাইন, এইভাবে হচ্ছে কি আমাদের ক্ষতিপূরণের জন্য কি আমরা একটা প্রিমিয়াম প্রদান করে থাকি। দেখো নীতি বা পলিসি কি বলতো, ঋণের দলিল, বীমা চুক্তি যা শর্তাবলী নির্ধারণ করে, ব্যাংকের চেক নাই মুনাফা হিসাব। হ্যাঁ, পলিসি বা নীতি হচ্ছে কি আলটিমেটলি বীমা চুক্তি, যা কি শর্তাদি নির্দেশ থাকে। ধরো মনে করো একটা চুক্তি পত্রে নির্দিষ্ট থাকে যে আপনার কি সবকিছু আমাকে শেয়ার করতে হবে, আপনার প্রতিষ্ঠানে কি কি আছে কি কি নাই, বা আপনার প্রতিষ্ঠানে কি কি আছে বা কোন ধরনের জায়গায় আছেন, ওইখানে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, বা ওইখানে অবস্থান কিরকম। ধরো মনে করো আমি ধরো নৌকা, ধরো একটা নৌকা কিনলাম, ধরো আমি একটা নৌকা কিনলাম, বুঝতে পারছো, যে নৌকা কি আগে থেকে কি ফুটা, আগে থেকে কি ফুটা, আমি বললাম না আমি ভালো ভালো নৌকা কিনছি, আমার নৌকা কোনো সমস্যা নাই ভালো, ওকে ফাইন, সে সেটার জন্য কি বিমা করলো, মাঝ নদীতে গিয়ে নৌকা কি ডুবে গেল, এখন তাকে তাকে তো মিথ্যা বললাম, তাই না, তার মানে কি আমাকে অবশ্যই চুক্তির মধ্যে সবকিছু কি সাদৃশ্যতা বা ক্লিয়ার থাকতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো তো কি আছে হইতে পারে, দেখো তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে, দেখো তো ভাইয়া, জেনারেল ইন্স্যুরেন্স বলতো এটা কি বলতো, আর আমরা বুঝতেছি সাধারণ বীমা পত্র, তাই না, সাধারণ বীমা মানে কি বলতো, অজীবন, মানে জীবন ছাড়া, জীবনের বাইরে যা আছে সম্পর্কিত ঝুঁকি, যেমন গাড়ি বাড়ি। আজকে ভালোই সমস্যা হচ্ছে, সমস্যা তো আগে কখনো ফেস করিনি। ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি, তাহলে কি হতে পারে চলো। আচ্ছা তাহলে কি অ্যান্সার হতে পারে চলো দেখো, তাহলে ট্রান্সিবল অ্যাসেট, তো এটা তো বললাম। পরবর্তী কোশ্চেন যদি একটু যাই দেখি, দেখো পরবর্তী কোশ্চেন আমাকে কি বলছে, ওকে টার্ম লাইফ ইন্স্যুরেন্স, টার্ম লাইফ, ওকে টার্ম লাইফ ইন্স্যুরেন্স মানে কি বলতো, দেখো টার্ম লাইফ মানে কি, একটা টার্ম মানে কি একটা নির্দিষ্ট পিরিয়ড থাকবে, কি থাকবে, নির্দিষ্ট পিরিয়ড, তাহলে নির্দিষ্ট সময়ের জন্য জীবন সুরক্ষার জন্য যে বিমা করা হয়। এখন দেখো জীবন আলটিমেট সুরক্ষা রাখার মানে কি, ধরো মনে করো কোনো জীবন ক্ষতিগ্রস্ত হলো, যেমন ধরো আমি ধরো একটা বীমা করলাম আমার নিজের জীবনের জন্য, ধরো সাপোজ আল্লাহ না করে কোনো একটা ক্ষতিতে আমার কি লাইফে কোনো একটা ক্ষতি হয়ে গেল, ওইটার জন্য কি করে বীমা কোম্পানি কি আমাকে ওইটা কি ক্ষতি প্রদান করে, ওইটাকে বলা হয় নির্দিষ্ট সময়ের জন্য কি আমরা বীমাটা করি, আর ওর পরে কি আমাকে একটা নির্দিষ্ট সাপোর্ট দেওয়া হয়। পরবর্তী কোশ্চেনে যাই দেখি তো, বলো তো কি আছে দেখো, ওকে এন্ডোরমেন্ট পলিসি, ওকে ফাইন, দেখো তো এন্ডোরমেন্ট পলিসি মানে কি বলো, এন্ডোরমেন্ট পলিসির বৈশিষ্ট্য কি বলো তো, এন্ডোরমেন্ট পলিসি, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা সবাই, ঠিক আছে, আমরা দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবো। তাহলে এন্ডোরমেন্ট পলিসি কি বলো তো, এন্ডোমেন্ট পলিসি হচ্ছে দেখো মৃত্যু অথবা নির্দিষ্ট, মৃত্যু অথবা নির্দিষ্ট সময় শেষে অর্থ প্রদান করা হয়, মৃত্যু অথবা নির্দিষ্ট সময় শেষে অর্থ প্রদান করা, যেমন ধরো আমি প্রত্যেক মাসে ধরো 10,000 টাকা করে একটা বিমা প্রিমিয়াম করলাম, ঠিক আছে, এটা ধরো আমি 30 বছরের জন্য করলাম, ওকে 30 ইয়ার্স, ওকে 30 ইয়ার্সের জন্য, তাহলে 30 ইয়ার্স পরে এইটার আমরা কি নির্দিষ্ট একটা অর্থ পাবো, ঠিক আছে। অথবা ধরো আমার যদি মারা যায়, তাহলে ধরো আমি ধরো 10 বছর পরে মারা গেছে, তাহলে তারপর থেকে আমি অর্থ পাবো, তার আগে অর্থ পাবো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারতেছো, হাবিব অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করতেছো, চামেলি ক্লাসে অ্যাক্টিভ আছো, আমরা আর বাকি বাকি যারা আছে আমি নামটা দেখতেছি না, যাই হোক সবাইকে নিয়ে আমরা ক্লাস করতেছি, সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবা, আমরা চেষ্টা করবো অনেকগুলো কোশ্চেন সলভ করার জন্য, ঠিক আছে। ক্লাসটা আরেকবার একটু শেয়ার দিও, তোমরা যারা যারা আছো ক্লাস করতেছো, ক্লাসটা আরেকবার শেয়ার দিয়ে দিও, ঠিক আছে, যেন আমাদের বাকি শিক্ষার্থীরা ক্লাসটা করতে পারে। ওকে ওকে ঠিক আছে।
ওকে ফাইন, সবাই একটু ওকে, আমি ক্লাসটা একটু আরেকবার শেয়ার দিব সবার কাছে, তোমরাও চাইলে ক্লাস আরেকবার শেয়ার দিতে পারো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, ওকে হেলথ ইন্স্যুরেন্স, ওকে স্বাস্থ্য বীমা, ওকে হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বীমা, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া সবাই? হেলথ ইন্স্যুরেন্সের প্রধান সুবিধা কি বলো তো? চিকিৎসার ব্যয় কভার করে, হ্যাঁ এই তো সুবিধাগুলো দেখা যাচ্ছে। চিকিৎসার ব্যয়টা কি কভার করে? হেলথ ইন্স্যুরেন্স বলাই আছে। তাহলে ধরো হেলথ ইন্স্যুরেন্স কেন করা হয়? ধরো মনে করো একটা লোক ধরো ডায়াবেটিক্সে আক্রান্ত, বা ধরো সে এখন কোনো রোগে আক্রান্ত হয়নি, সেটা বিমা করলো যে ইন ফিউচারে যদি আমার কোনো রোগ টোগ হয়, বড়সড় রোগ, সেটার জন্য আপনারা আমাকে সাপোর্ট দিবেন, বলো ওকে ফাইন। তো ধরো সে ধরো তার বয়স যখন 30 ছিল, তখন সেটা বিমা করলো। 60 বছরে গিয়ে দেখলো কি, 60 বছর গিয়ে দেখলো তার 3টা রোগ ধরা পড়ছে, যেখানে তার প্রত্যেক মাসে খরচ, ওষুধে খরচ লাগে 3,000 টাকা। তো এই যে দেখো 30 থেকে 60, যে 30 বছর কি করছে, সে প্রিমিয়াম দিছে, এই জন্য 3,000 টাকা করে তাকে দিয়ে দিয়ে দেওয়া হবে, জানা কি সে হেলথ কি সুস্থ রাখতে পারে, বা হেলথের সমস্যাগুলো সে পরিশোধ করতে পারে। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেন যে দেখো কি বলছে, রি ইন্স্যুরেন্স। রি ইন্স্যুরেন্স মানে কি দেখো তো? একটি দেখো নতুন বীমা শুরু, একটা বীমা কোম্পানি অন্য বীমা কোম্পানিকে ঝুঁকি ভাগ করে নেওয়া, ঋণ প্রদান করা, নাকি হচ্ছে ক্ষতি দেওয়া। এখন ধরো রি ইন্স্যুরেন্সটা করাটা আসলে খুবই প্রয়োজন, কেননা ধরো আগের সময় দেখা যেত, ধরো জাহাজ কোম্পানিগুলো, ধরো একটা জাহাজ ধরো 10,000 কোটি টাকার মাল আছে, ক্রোড় 10,000 কোটি টাকা। তো 10,000 কোটি টাকার জন্য একটা বীমা কোম্পানি কখনো নিতে পারতো না, কেন? ধরো একটা বীমা যখন করতো, ধরো যদি এই পণ্যগুলো যদি যখন জাহাজে করে যখন সমুদ্রের পথে যখন যাইতো, ধরো যদি বাই চান্স যদি এখানে যদি ক্ষতি হইতো, একটা বীমা কোম্পানির পক্ষে পুরো টাকাটা পরিশোধ করতে কি কষ্ট হয়ে যেত। তখন কি করা হলো, তখন রি ইন্স্যুরেন্স পলিসি আসলে। কিরকম রি ইন্স্যুরেন্স পলিসি? ধরো বীমা কোম্পানি, ধরো বীমা ওয়ান, ধরো বীমা ওয়ান, বীমা টু, বীমা থ্রি, তাহলে কি কি করলো, টোটাল পণ্যটা কি করলো, 3টা বীমা কোম্পানির কাছে কি মানে ইয়ে করে রাখলো, কমিট করে রাখলো যে হ্যাঁ যদি ক্ষতিগ্রস্ত হয়, এখানে যা ক্ষতিগ্রস্ত হবে 3টাই একসাথে পরিশোধ করবে। আর যখন প্রিমিয়াম দিবে, একটা বীমা কোম্পানি কি প্রিমিয়াম না দিয়ে 3টাতেই কি সমানভাবে প্রিমিয়াম দিবে। ধরো আগে ধরো ধরো প্রিমিয়াম দিতে হতো ধরো 1 কোটি টাকা, বুঝতে পারো, ধরো 1 লক্ষ টাকা করে প্রিমিয়াম দিতে, তাহলে এখন এই 1 কোটি টাকায় 1 লক্ষ টাকায় 3টার মধ্যে ভাগ করে দিয়ে দিবে। আবার ক্ষতিগ্রস্ত হলে এই 3টা কোম্পানি মিলে কি তার ক্ষতি প্রদান করবে। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমরা কি বুঝতে, ক্লেম। ক্লেম বলতে কি বোঝানো হয় বলো তো? ক্লেম বলতে হচ্ছে দেখো দাবি করা। ক্লেম বলতে কি? ক্লেম বলতে দাবি করা, দাবি বা ডিমান্ড করা। তাহলে ক্ষতিপূরণ বা সুরক্ষার দাবি করা। যেমন ধরো ধরো আমার ধরো 100 টাকার একটা মেশিন ছিল, সেটা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, ধরো আগুনে পুড়ে গেছে, আগুনে পুড়ে গিয়ে 70 টাকা ক্ষতি হয়েছে। এই 70 টাকা যে ক্ষতি হলে 70 টাকা কি করবো আমি এখন ক্লেম করবো। ওকে, ক্লেম করবো কার কাছে? ক্লেম করবো হচ্ছে বীমা কোম্পানির কাছে। দেখেন আমি আপনার কাছে 100 টাকার জন্য একটা পণ্যের জন্য কি করছিলাম, বীমা করছিলাম, আমার 70 টাকা ক্ষতি হয়েছে, মাসটা পরিশোধ করেন। আর বীমা কোম্পানি কি করবে, এই ক্লেমটা নিয়ে এসে গাড়ি করে দেখবে যে আলটিমেটলি 70 টাকা ক্ষতি হয়েছে কিনা। যদি ক্ষতি হয়ে থাকে, যদি লিগালি ক্ষতি হয়, তাহলে অবশ্যই 70 টাকা কি করবে, পরিশোধ করে দিবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, লাইফ ইন্স্যুরেন্স পলিসি কি? এটা আমরা জানি, বীমা চুক্তি যা মৃত্যু বা নির্দিষ্ট সময় শেষে কি পরিশোধে কি নিশ্চয়তা দেওয়া হয়। লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে কি করা হয়, এটা নির্দিষ্ট সময়ের জন্য কি দেওয়া হয় বলতো? এটা নির্দিষ্ট সময়ের জন্য কি বলা হয় বলতো? ওকে, নির্দিষ্ট সময়ের জন্য কি দেওয়া হয়, পলিসি করা হয় যে হ্যাঁ আপনার মৃত্যু অথবা নির্দিষ্ট সময় পরে কি আপনাকে দিয়ে দেবো। যেমন ধরো বার্ধক্য বলে একটা কথা আছে, মানুষের বৃদ্ধ বয়সে পরে গেলে কি হয়, বৃদ্ধ বয়সে পরে গেলে কি হয়, সে ধর্ম করার অক্ষম হয়ে যায়, তার কোনো ইনকাম থাকে না। তখন তার মনে যে না আমি কি ছেলে মেয়ের কাছে টাকা চাইবো, না আমি এর কাছে টাকা চাইবো, তখন তার কাছে একটু খারাপ লাগা কাজ করে। ওই খারাপ লাগাটা থেকে দূর করার জন্য কি করা হয়, তার নামে কি করে একটা প্রিমিয়াম করা হয়। কি করা, সে একটা কি করে লাইফ ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করে, যে আমাকে 55 বছর পরে আপনারা আমাকে এই টাকা দিবেন। তো এরকম দেখছি যে অনেকে দেখা যায় প্রিমিয়াম পায় বা পেনশন হিসেবে পায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। দেখো টার্ম লাইফ ইন্স্যুরেন্সের প্রধান বৈশিষ্ট্য, এটা আমরা মাত্র পড়ছি, নির্দিষ্ট সময়ের জন্য জীবন সুরক্ষা, এটা পড়ার দরকার না, টার্ম লাইফ ইন্স্যুরেন্স। পরের কোশ্চেন কি, ওকে এন্ডোরমেন্ট পলিসি কি রে? একই কোশ্চেন বারবার আসলো কেন? আচ্ছা দেখি এটা কি কোশ্চেন, নমিনি। হ্যাঁ এই দেখো এই কোশ্চেনটা দেখো, দেখো নমিনি হলো কি বলতো? নমিনি কি বলতো? ওকে, নমিনি কি? নমিনি হচ্ছে ধরো ধরো মনে করো আমি ধরো আমার নামে ধরো বিমাটা করা হয়েছে আমার নাম। এখন ধরো কোনো কারণে ধরো ইন ফিউচার আল্লাহ না করে ধরো আমি মারা গেছি, তাহলে অবশ্যই এমন একটা মানুষ লাগবে যাকে কি আমার এই বিমার টাকাটা কি অর্থটা কি তাকে প্রদান করে দিবে। তাহলে অবশ্যই একে বলে নমিনি। তাহলে মৃত্যুর ক্ষেত্রে অর্থ প্রাপকের জন্য নির্দিষ্ট ব্যক্তি। ঠিক আছে, মৃত্যুর পরে ধরো হঠাৎ করে একটা মানুষ অকাল মৃত্যু হয়ে গেল, হঠাৎ করে এই যে ধরো একটা মানুষ মৃত্যু হয়ে গেল, এখন কি করবে, মৃত্যু হয়ে হয়ে যেতে গেছে, এখন তার টাকাটা তো পরিশোধ করতে হবে। তখন কে পাবে, যাকে নমিনি হিসেবে দেওয়া হবে সে কি ওই টাকাটা কি পাবে। ঠিক আছে, তোমরা মোটামুটি সবাই একটু বেশি বেশি অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে, তো স্যার ক্লাসের পিডিএফ দিলে ভালো হতো। জিহাদ আল হাসান, আমাদের পেইড বেসে যারা আছো তারা পিডিএফ পেয়ে যাবা।
পেড বেসের বাইরে তো পিডিএফ সাধারণত দেই না। ওকে, পেড বেস যারা আছে পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাওয়া, সমস্যা নেই। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, ল্যাবস বলতে কি বোঝানো হয় বলো তো? ল্যাবস বলতে কি বোঝানো হয়? ওকে বলো সবাই। ল্যাবস বলতে কি বলো তো? প্রিমিয়াম কি বলো? ল্যাবস বলতে কি বোঝানো হয়? সবাই একটু অ্যান্সার করে দেখিতে পাই কি কি পারো। আচ্ছা, ল্যাবস বলতে বোঝানো হয় সাধারণত দেখো প্রিমিয়াম না দেওয়ার পলিসি বা বাতিল। ওকে, ওকে দেখো সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ল্যাবস বলতে বোঝানো হয় কি বলো তো? প্রিমিয়াম কি না দেওয়া অথবা কি বাতিল করা পলিসিটাকে, সেটা বলা হচ্ছে ল্যাবস। পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে। পরবর্তী সময় দেখো স্যারেন্ডার ভ্যালু। স্যারেন্ডার ভ্যালুটা কি? ধরো মনে করো আমি একটা বিমা করলাম, ধরো আমি সিদ্ধান্ত নিলাম যে প্রত্যেক মাসে আমি 1,000 টাকা করে কি ব্যাংকে মানে বিমা কোম্পানিতে পরিশোধ করব 12 মাসে ইন্টু 5 বছরের জন্য। তাহলে কত হলো? 12,000 5 × 60, তাহলে আমাকে কতদিন দিতে হবে? 60,000 টাকা আমি বিমা কোম্পানিতে দিব, আর বিমা কোম্পানি আমাকে এই 5 বছর পর আমাকে বিমা কোম্পানি 80,000 টাকা দিয়ে দিবে। ওকে ফাইন, 80,000 টাকা দিবে যাতে আমি কোনো কাজে লাগাতে পারবো, ওয়ান কাইন্ড অফ ব্যাংকিং সিস্টেমের মতোই। কিন্তু ধরো আমি সাপোজ এই 5 বছর জায়গায় ধরো আমি কত বছর দিলাম? 2 বছর দিলাম। 2 বছর দেওয়ার পর আমি আর দিতে পারলাম না, তাহলে কত? 40,000 টাকা। 40,000 টাকা হয় 24,000 টাকা, সরি 24,000 টাকা। এই যে দেখো এইটুকু দেওয়ার পরে কি আমি দিতে পারতেছি না, ধরো আমার আর্থিক অবস্থা ভালো না, তাহলে কি করতে হবে? তখন আমি এইখানে গিয়ে আমি কি করবো? স্যালেন্ডার করে নিবো যে না ভাই আমি পারতেছি না, আমাকে ক্ষমা করো, আমি যা দিয়েছি তার উপর আমাকে একটা লাভ দিয়ে দাও। ওইটাকে বলা নীতি বাতিল করে প্রাপ্য অর্থ। মানে কি? ধরো আমি নীতিটা বাতিল করে ফেললাম যে না আমি বাসলাম রাখবো কিন্তু এখন পারতেছি না, তাহলে এইটা হচ্ছে বি। কাইফ অ্যান্সার করেছো হাবিবা রাসেল। ওকে ফাইন। ভাইয়া আমাকে আমার সাত ভাইয়া আজকে আমার 7 মাস বয়সের ভাগ্নি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা শান্ত হও, আসলে পৃথিবীতে তো আমরা কেউ থাকবো না, আজও কালক সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আসা একটা সিরিয়াল আছে, দুনিয়াতে বাবা মা থেকে আমরা আসছি, এটাই রুলস, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। চলে গেছে, এখানে আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নাই। সাধারণত ছোটবেলা থেকে দেখে আসছি সান্ত্বনা দেয় কিসেকে? ধরো কোনো কিছু হারায় যদি যায় যে হ্যাঁ বাবা হারায় গেছে তোমাকে এটা কিনে দেওয়া হবে, কিন্তু একটা মানুষ যখন চলে যায় সেখানে সান্ত্বনা বলে কোনো কথা থাকে না। এখানে একটাই কথা হবে যে তুমি ধৈর্য ধারণ করার চেষ্টা করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে দোয়া করো, এছাড়া আর কিছু বলার নেই। এইগুলো শুনলে আসলে হঠাৎ করে মানে কেমন যেন মনে হয়। যাই হোক, একটু শান্ত থাকো, নিজেকে একটু শান্ত করার চেষ্টা করো। ওই যে তোমার ভাগ্নি মানে বোনের মনে হয় মেয়ে সম্ভবত, যাই হোক, তো তুমি তোমার বোনকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, যে যতদিন নিয়ে আসছে সে ততদিনই থাকবে। আজকে তোমার সাথে ক্লাস নিতেছি, কালকে আমি নিজেও নাও থাকতে পারি। তো আসলে জীবনটা এরকম অনিশ্চয়তার প্রত্যেকটা লাইফ। তো বাসায় যারা আছে প্রত্যেকে একটু চেষ্টা করো, তুমি তো বড় হয়েছো, বুঝতে পারো, তো তুমি একটু সবাইকে শান্ত করার চেষ্টা করো, সবাইকে একটু ভালো রাখার চেষ্টা করো। কেননা যেটা চলে গেছে সেটা নিয়ে আমরা এখানে আমাদের এখানে কোনো হাত নাই, ঠিক আছে? সো এই জায়গাটা সম্পূর্ণ গডস প্ল্যান। সো সেখানে কারো যদি হাত নাই, তুমি একটু কি করবা? তুমি একটু নিজেকে একটু শান্ত করার চেষ্টা করো, পাশাপাশি তুমিও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো যে হ্যাঁ যেটা হয়ে গেছে এখন এইখানে তো আমার হাত নাই, আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, এটা মেনে নিয়ে কি সামনের দিনগুলো আগাও। যদিও এত সহজ না, যতটা বললাম এতটা সহজ না, তবু চেষ্টা করো সবার সাথে একটু মানে কোনো মতে বুঝে রাখার জন্য যে হ্যাঁ যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে। দেখ আল্লাহ বেহেস্তে নসিব করুক। ছোট মানুষ। দেখো ইনক্রিজিং টার্ম পলিসি বলতে কি বোঝানো বলো তো? ইনক্রিজিং টার্ম পলিসি বলো সবাই। ওকে বলো, ইনক্রিজিং টার্ম পলিসি হচ্ছে, দেখো এইখানে একটা বিষয় আছে। সাধারণত আমরা মেয়াদ ভিত্তিক চুক্তি করে থাকি যে হ্যাঁ আমরা 5 বছরের জন্য কি করব, আমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কি করবো রেখে দিব। কিন্তু কথা হচ্ছে দেখো এই 5 বছরের মধ্যে, যদি সে যদি মারা যায় তাহলে আমরা আর কি বেশি প্রফিট পাবো, ঠিক আছে? এটা হচ্ছে টার্ম পলিসি। এগুলো বিভিন্ন টার্ম পলিসি, মৃত্যুর কভারের সময়ের সাথে কি বৃদ্ধি পায়। তাহলে দেখো মৃত্যু যদি ওই সময়ের মধ্যে যদি হয়ে থাকে তাহলে কি, তাহলে আলটিমেটলি এর ফলে কি ট্রামের যে টাকাটা কি ওই টাকাটা পরিশোধ না করেও কি পুরো টাকাটা পায়। যেমন আগে একটা জীবন বীমা লাইফ ইন্স্যুরেন্স একটা অ্যাড দিত যে একজন ধর কিস্তি ছিল 46টা কিস্তি, সে 20টা কিস্তি দিয়ে মারা গেছে, তাহলে কি আমি সম্পূর্ণ টাকা পাবো? ওইখানে বলছিল যে হ্যাঁ আপনার সম্পূর্ণ 46 কিস্তির টাকা আপনি পাবেন পরিশোধ না করার ফলে। এটাকে বলা হচ্ছে ট্রাম কি ইনক্রিজিং টার্ম পলিসি। ফাইন, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো ওকে ডিক্রিজিং টার্ম পলিসি তাহলে কি? তাহলে দেখো ডিক্রিজিং টার্ম পলিসিটা হচ্ছে উল্টা, কভারের সময়ের সাথে সাথে কি উল্টা আরো কি কমে যায়, কভার টার্ম পলিসির সাথে কি আরো কমে যায়। ফাইন, এটার ব্যাখ্যা করলাম না, পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো কনভার্টিবল। ওকে দেখো কনভার্টিবল টার্ম পলিসি কি? ওকে কনভার্টিবল টার্ম পলিসি কি বলো তো ভাইয়া? ওকে দেখো তো কনভার্টিবল কনভার্ট করে ফেলা। ওকে টার্ম পলিসিটাকে কি করে ফেলা? কনভার্ট করে ফেলা। কিসে কনভার্ট করে ফেলা? ধরো মনে করো আমরা ধরো এরকম কিছু কিছু বীমা চুক্তি আছে
ধরো মনে করো তুমি যদি ধরো 1,000 টাকা করে যদি 10 বছর যদি দাও, ধরো 1,000 টাকা করে যদি তুমি 10 বছর যদি দাও, তাহলে ওই বিমা পলিসিটা পার্মানেন্ট হয়ে যায়। কি হয়ে যায়? পার্মানেন্ট পলিসি হয়ে যায়। কি হয়ে যায়? পার্মানেন্ট পলিসিতে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, তখন আর টার্ম থাকে না, তখন এটা পারপিচুয়াল হয়ে যায় বা চিরস্থায়ী হয়ে যায়। বুঝতে পারছো? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, তাহলে আমরা শেষ করে দিব। দেখো অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝানো হয় দেখো তো। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে দেখো নীতি অন্য কোনো ব্যক্তির নামে কি হস্তান্তর করা। ওকে, নীতিগুলো কি বলো তো? যে সকল নীতিগুলো রয়েছে সেগুলো কি অন্য কোনো ব্যক্তির নামে কি করে দেওয়া? হস্তান্তর করে দেওয়া। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো আমরা আমাদের লাস্ট একটা কোশ্চেন সলভ করবো। আমরা লাস্ট একটা কোশ্চেন সলভ করে দেখো তো। ওকে, 60 নম্বর কোশ্চেন আমরা সলভ করে আজকে ক্লাসে শেষ করবো, কারণ আলটিমেটলি এখানে আমাদের কোশ্চেন বেশি থাকার কথা ছিল, কিন্তু দেখলাম 60টা কোশ্চেন। ঠিক আছে, দেখো নেটের সমস্যা করতেছে আজকে। দেখো তো কি বলছে ভাইয়া, লাস্ট কোশ্চেন দেখো কি বলছে, ভয়েগা পলিসি। ওকে, ভয়েগা পলিসি কি বলো তো ভাইয়া? ভয়েগা পলিসি কি বলো সবাই? একটু ভয়েগা পলিসি কি বলো তো ভাইয়া? সবাই একটু অ্যান্সার দাও, সবাই সবাই একটু অ্যান্সার দাও। দেখো ভয়েগা পলিসি কি বলো তো? নির্দিষ্ট সময়ের জন্য কি বলা হয়? ওকে, নির্দিষ্ট যাত্রার জন্য বিমা। এখন দেখো ভয়েগা পলিসি হচ্ছে অন্য যাত্রার জন্য যে বিমাটা করে। কিরকম? যেমন ধরো একটা আমাদের নির্দিষ্ট বিমা কোম্পানি যদি আমরা কল্পনা করি, কিরকম? যেমন ধরো ধরো জাহাজ, যে জাহাজগুলো ধরো একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গায় কি করতেছে, সে কি আহ, যাত্রা করতেছে। যদি যাত্রা করার পথে, যাত্রা পথে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা যদি কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে কি বিমা করা হয়? আমাদের কি বিমা করা হয় বলো তো? যে বিমাটা করে সেটাকে বলা হয় ভয়েগা পলিসি। ওই বিমার সময় যতগুলো পলিসি নির্ধারণ করা সেগুলোকে বলে কি? ভয়েগা পলিসি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কমপ্লিট করবো না। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফিজ।